শি ইজ মাই অবসেশন। পর্ব 2 শেষ। লেখনীতে নবনীতা চৌধুরী। জোহরের আজান পড়ে গেছে। সূর্য মাথার উপর দাঁড়িয়ে। ভার্সিটির ক্লাস শেষে মাঠে এসে দাঁড়ালো ইসরাহ, জাইমা, রবিন। ব্যাগ থেকে ফোনটা বের করল ইসরাহ। সাইলেন্ট খুলে কল দিল নাফিকে। প্রথমবার কলটা বেজে কেটে গেল। দ্বিতীয়বারে নাফি কল ব্যাক করল। রিসিভ করে ফোনটা কানে চাপল ইসরাহ। হ্যালো, কোথায় তুমি ভাইয়া? বাস স্ট্যান্ডে আসতে পারবি? না, আমি আসবো। পারবো। আচ্ছা আয় তাহলে। কথা শেষে কল কেটে দিল নাফি। ফোনটা ব্যাগে রেখে দিল ইসরাহ। ইসরার কথা শেষ হতে জাইমা মাঠ থেকে চোখ ফিরিয়ে বলল, কোথায় যাচ্ছিস তুই? সিলেট, আন্টি অসুস্থ। ওদের কথার মাঝেই রবিন শুধালো, একা যাবি? হ্যাঁ, ফারিস জানে না। আম্মু নিষেধ করেছে ওকে বলতে। তাই বলা হয়নি। জাইমা ভরাট দৃষ্টি নিক্ষেপ করল ইসরার পানে। হাত চেপে সাবধানী কণ্ঠে বলল সে, ফারিস জানে না মানে? ওনাকে জানানো তোর কর্তব্য। আম্মু নিষেধ করেছে জানাতে। সিলেট পৌঁছে বলবো ঠিক করেছি। পাগল নাকি তুই? জাইমার ভরাট মুখশ্রী দেখে এক চোট হেসে উঠল রবিন আর ইসরাহ। এত ভয় পাচ্ছিস কেন তুই? সিলেট যাব আমি। ভয় পাচ্ছিস তুই? তুই বুঝতে পারছিস না, ওর কলিজা তো মুরগির কলিজা। তাই পাখির ডাক শুনলে ও বাঘের ডাক ভাবে। এখন মনে হয় তোর ফারিসকে ওর বাঘ মনে হচ্ছে। যখন বাঘ থাবা দিবে তখন বুঝবি। জাইমার কথায় রবিন কনফিডেন্স নিয়ে উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ, দিক আগে থাবা। অপেক্ষা করতে পারিস। রেগে জাইমা দ্রুত পায়ে হাঁটা দিল। তিনতলার বারান্দা পেরিয়ে সিঁড়িতে নেমে গেল সে। কথাই বলবে না এই বজ্জাতগুলোর সাথে। সব কিছু ফাজলামি ভেবে উড়িয়ে দেবে। পেছনে থেকে চেঁচিয়ে উঠল ইসরাহ, আরে জাইমা, দাঁড়াবি তো বইন। এত রাগ হওয়ার কি আছে? হ্যাঁ ভাই দাঁড়া। আর এমন মজা করব না। জাইমা দাঁড়ালো না। রবিন আর ইসরাহও ছুটল তার পেছনে। দৌড়ে গিয়ে রবিন চেপে ধরল জাইমার হাত। একপাশ করে দাঁড় করানো তাকে। কি সমস্যা? থামতে বলেছি তো। কি এমন ভাবে ছুটছিস কেন? ইসরাহ এসে দাঁড়ালো ওদের পাশে। মুখ কালো করে আশপাশে তাকালো জাইমা। রেগে যাচ্ছিস কেন? ইসরার প্রশ্নে চুপ হয়ে গেল জাইমা। মনে মনে ভাবল সে, ফারিস জাওয়ানের থাবা খেলে তোরাও বুঝতি। ওই দিন তো আমাকে কিডন্যাপ করেছে। তোদের সামনে তো সে দিব্যি ভালো মানুষ। তার ভয়ঙ্কর রূপ আমি দেখেছি। নিজের হাত কাটতেও লোকটা দুবার ভাবে না। সেখানে আমরা কোথাকার কে? ভাবনা রেখে উত্তর দিল জাইমা, কিছু না, তুই বাস স্ট্যান্ডে যা। দেরি হয়ে যাবে। তার মধ্যেই ইসরাহ ফোনটা বেজে উঠল। নাফির কল রিসিভ করল ইসরাহ। কোথায় তুই? 2টার বাস। অলরেডি 1:40 রানিং। আসছি ভাইয়া। আর যাতে কল না দেওয়া লাগে বোন। আমি যাই তাহলে। ইসরাহ কথায় প্রশাক্ত কণ্ঠে বলল রবিন, এগিয়ে দিব তোকে? লাগবে না। জাইমা আর রবিন থেকে বিদায় নিয়ে ভার্সিটি থেকে বেরোলো ইসরাহ। রিকশা থামিয়ে ভাড়া ঠিক করে উঠে পড়ল তাতে। দুপুর ছাড়িয়ে বিকেল পড়ে এসেছে। রোদের তাপ ধীরে ধীরে কমছে। বাহিরে প্রবাহমান উত্তরের হিমেল হাওয়া। ফারিসের রুমের অর্ধেকটা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে আর্টের সামগ্রী। শখানা ছোট বড় ব্রাশ সেন্টর টেবিলে ছড়ানো। কিছু রং পেন্টিং থেকে গড়িয়ে মেঝেতে পড়ছে। 2-3টে প্যালেটে বিভিন্ন রঙের মিশেলে রং তৈরি করে রেখেছে ফারিস। সব মিলিয়ে রঙের ঝাঝালো গন্ধে সারা রুম মৌ মৌ করছে। ফারিসের মেদহীন সুঠাম দেহ জুড়ে বিস্তৃত হয়ে আছে সাদা কালো সহ বিভিন্ন রঙের পেস্ট। সেসব দিকে তার খেয়াল নেই। সামনের ড্রয়িং বোর্ডের ক্যানভাসে ইসরাহ অর্ধ শেষ করা একটা ছবি। ছবিটার চোখ দুটো যেন জীবন্ত তাকিয়ে ফারিসের দিকে। এদিক ওদিক তাকিয়ে। সাদা প্যালেট থেকে কাঙ্ক্ষিত কালো রং তুলে মাথার চুলগুলো আঁকাতে ব্যস্ত হলো ফারিস। ছবিটাতে শুধু চুলটাই আঁকা বাকি। ফারিস সুনিপুণ হাতে পুরো ছবিটা শেষ করল। অতঃপর মেঝেতে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল সে। নিনিমের্ষ চোখে নিজের হাতে আঁকা ছবিটার দিকে তাকিয়ে থাকল ফারিস। তন্মধ্যে তার মনে পড়ল ইসরাহ এখনো তার ঘরে আসেনি। কোথায় মেয়েটা? পরমুহূর্তে ফারিসের মনে পড়ল ইসরাহ এখনো ভার্সিটি থেকেই ফেরেনি। বসা ছেড়ে উঠে দাঁড়ালো ফারিস। বিছানা থেকে ফোনটা তুলে কল দিল ইসরার ফোনে। ফোন বন্ধ। বিরক্ত হলো ফারিস অস্থির চিত্তে দ্বিতীয়বার কল দিল সে। নট রিচেবল বার কল দেওয়া সত্ত্বেও ফোন বন্ধ বলছে। রাগের বশবর্তী হয়ে ফোনটা মেঝেতে ছুঁড়ে মারল ফারিস। তাকে উপেক্ষা করছে? একদিন বেরোতে দেওয়াতে এত সাহস? বিকেল শেষ হতে চলল। কিন্তু এখনো বাড়ি ফিরছে না। দ্রুত পায়ে এগিয়ে এসে কারবার থেকে সাদা শার্টটা নিয়ে রংশুদ্ধ শরীরে শার্টটা পরে নিল সে। ড্রেসিং টেবিলের উপর থেকে গাড়ির চাবিটা নিয়ে হন্তদন্ত করে বেরিয়ে গেল ফারিস।
ঢাকা শহরের জ্যাম ঠেলে ফারিসের কালো গাড়িটা এসে থামল ইসরার ভার্সিটির সামনে। গাড়ি থেকে বেরিয়ে রাগী চোখে এগিয়ে গেল সে। ভার্সিটি গেট বন্ধ। দ্বিতীয় দফায় রাগ বাড়ল ফারিসের। রাগে গোজগোজ করতে করতে দারোয়ানের কলার চেপে গম্ভীর কণ্ঠে শুধাল সে, ভার্সিটির ক্লাস কখন শেষ হয়েছে? ভয় পেল দারোয়ানটা। সামনের দানবীয় মানুষটার ধমকে চমকে উঠল সে। ভাই সাহেব, ছুটি তো আরো ঘন্টা খানেক আগে হইছে। কে রে? ওকে। ফারিসকে চলে যেতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল দারোয়ানটা। তার উপর দিয়ে ঝড় বয়ে যায়নি। এই শুক্রিয়া নিজের পরনের ড্রেসের কলার ঠিক করে মিনমিনে স্বরে ফারিসকে পাগল উপাধি দিল সে। ফের ফিরে এসে গাড়ি স্টার্ট দিল ফারিস। তার রাগের তোপে কপালের নীল রঙগুলো ফুলে ফেপে উঠেছে। আধ ঘন্টার বাড়ির রাস্তা ফারিস 15 মিনিটে পৌঁছালো বাড়িতে। সদর দরজা পেরিয়ে ঢুকতেই তার চোখ পড়ল সোফায়। আশফা বেগম রিমোট হাতে টিভি দেখছেন। মুখে হাসির রেশ। ইসরাহ বাড়ি ফেরা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই ওনার। ফারিসের ধূর্ত মস্তিষ্কে ধরতে সময় লাগল না যে ইসরাহ কোথাও না থাকার পেছনে ওনার হাত আছে। না হলে মেয়ের বাড়ি না ফেরাতেও কোনো মা এত শান্ত থাকতে পারে? গেইম খেলছে তার সঙ্গে। লিটল গার্ল কোথায়? জুতোর শব্দ তুলে আশফা বেগম সামনে এসে দাঁড়ালো ফারিস। ফারিসের ঝাঝালো স্বর শুনে একটুও বিচলিত হলেন না আশফা। বরং টিভির রিমোটটা পাশে রেখে ওর দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বললেন তিনি, কি? কার কথা বলছো? বাংলা কথা বুঝতে পারছেন না? বয়রা হয়ে গেছেন? ইসরাহ কথা জিজ্ঞেস করেছি। কোথায় ও? আজিব তো, নিজের বউ নিজে খুঁজে বের করো, আমি কি জানি? চরচর করে ফারিসের রত গরম হয়ে উঠল। সামনে থাকা ফ্লাওয়ার বাসটা তুলে শুভ্র মেঝেতে আছাড় মারল সে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাচের বাসটা। মেঝেতে ছড়িয়ে পড়ল কাচের ছোট বড় টুকরোগুলো। মিথ্যা বলা বন্ধ করুন। আমি যদি ধরতে পারি যে লিটল গার্ল উধাও হবার পেছনে আপনার হাত আছে, তাহলে আপনি শেষ মিসেস আশফা মাইন্ডিট। প্রার্থনা করি যাতে লিটল গার্ল এমনি হারায়। ফারিসের থেকে দ্বিগুণ শান্ত কণ্ঠে আশফা বললেন। ওয়ার্নিং দিচ্ছ? মুহূর্তেই হেসে উঠল ফারিস। মুখশ্রী জুড়ে অদ্ভুত রহস্য টেনে তীক্ষ্ণ চোয়াল শক্ত করে বলল সে, অন্য কেউ হলে ওয়ার্নিং ছাড়া শেষ করে দিতাম। আমার দুর্ভাগ্য, একই সাথে আপনার সৌভাগ্যে আপনি লিটল গার্লের জন্মদাত্রী মা। এসব সস্তা ওয়ার্নিং বাংলা ছবিতে গিয়ে দাও, ফ্যান ফলোয়ার্স পাবে। রিয়েলি? সস্তা ওয়ার্নিং? 12 বছর আপনি আমার বউ থেকে আমাকে দূরে রেখেছেন মিসেস আরহাম। এখনো প্রতিনিয়ত সেই চেষ্টাই করে যাচ্ছেন। এত সহজে আপনাকে ছেড়ে দেই কিভাবে? পারলে খুঁজে নাও ইসরাহকে। আমি কিছুই বলবো না। ফারিস ফের শান্ত চোখে তাকালো। ঠোঁটে হাসির ঝলকানি রেখে শুধালো সে, বড্ড ভুল করে ফেললেন শাশুড়ি মা। ফারিসের দুর্বলতায় হাত দিতে নেই। তার পছন্দ না। ফারিস নিজের জিনিস ছিনিয়ে নিতে পারে। একই সাথে অপরাধকারীকেও সাজা দিতে পারে। গটগট পায়ে প্রস্থান করল ফারিস। নিজের ঘরে ফিরে ফোন দিল কাউকে। ফোন কানে ধরে ফারিস হিসহিসিয়ে শুধালো, ফারিসকে চ্যালেঞ্জ করার পরিমাণ কি হয় এইবার আপনি বুঝবেন। গটগট পায়ে প্রস্থান করল ফারিস। নিজের ঘরে ফিরে ফোন দিল কাউকে। ফোন কানে ধরে হিসহিসিয়ে শুধালো সে, ফারিসকে চ্যালেঞ্জ করার পরিমাণ কি হয় এইবার আপনি বুঝবেন। অপর পাশ থেকে কল উঠালো ফারিসের ডান হাত রিজভি। কল রিসিভ করেই রিজভি বলল, বলুন স্যার, 2টো নাম্বার পাঠাচ্ছি। যত কল আসবে সবগুলো কল ট্রেস করবে। এবং কি কথা হয় সেটাও রেকর্ড করবে। একটা সিঙ্গেল মিস কলও মিস দিবে না। কেন স্যার? লিটল গার্লকে পাচ্ছি না। যে করেই হোক ওকে খুঁজে বের করতে হবে। রিজভি ফের প্রশ্ন করল না। কারণ ফারিসের রাগ সম্পর্কে তার ধারণা স্পষ্ট। রাগের সময় ফারিস নিজেকে আঘাত করতেও ছাড়ে না। সেখানে রিজভি তার কাছে চুনোপুটি। শুধু শুধু নিজের বিপদ বাড়ানোর মতো বোকা সে না। ওকে বসো। আর কিছু? কালকের ভেতর সময় করে আমার হিপনোটিক পাথরটা এনে দিও। একটু জামাই আদর পেতে ইচ্ছে করছে। শাশুড়িটা বড্ড জ্বালাচ্ছে। ওকে বসো। হুম, জলদি কাজ শুরু করো। দ্বিতীয়বার যাতে বলতে না হয়। ওকে বসো। হুম্মম শালা আমারও কপাল। একটা কথা বলবো, বসো। বল। ম্যামের রিং এর ডায়মন্ডে জিপিএস সেট করা আছে। আপনি বললে আমি ট্রেস করব। লাগবে না, আমি দেখছি। ওকে বসো। ওকে বসো। ওকে বসো না করে কাজ কর। ওকে বসো। হাইওয়ে রোডের বুক ছিঁড়ে শাসা করে চলছে বাস, ট্রাক সহ বিভিন্ন গাড়ি। এক একটার থেকে এক একটার স্পিড দ্বিগুণ। জানলার ফাঁক গলিয়ে ঠান্ডা বাতাস এসে উড়িয়ে দিচ্ছে ইসরার ওড়নার কোনা। বাতাসটা ভালোও লাগছে। শীতও করছে তার। রাস্তার পাশ ধরে হেঁটে যাওয়া মানুষজন দেখছে সে। শেষ বিকেল হওয়াতে কুয়াশা পড়তে শুরু করেছে।
দূরের সব কিছু ঘোলা। ইসরার পাশের সিটে নাফি বসা। নাফি ইসরার কাজিন। তার খালার ছোট ছেলে। গত মাসেই জবে জয়েন করেছে। ইসরা হাত উঠিয়ে বাসের জানালাটা বন্ধ করে দিল। কাঁধ ব্যাগটা থেকে ফোনটা নিয়ে সময় দেখল সে। অতঃপর ফারিসের মুখটা বেসে উঠল তার মন গহীনে। তীক্ষ্ণ চোয়ালের মাঝে শুভ্র সুশীল এক চিলতে হাসি। জিরো কার্টের বেয়ার্ডগুলো অসম্ভব সুন্দর লাগে ইসরার। লম্বা চওড়া ফারিসের পুরোটাই যেন সৌন্দর্যের ভাণ্ডার। অসম্ভব সুন্দর মানবটির ভালোবাসা ও সমুদ্র সম। তাতে কোনো খাদ নেই। নিমেষেই মন খারাপ হয়ে উঠল তার। ইসরার মনে হলো সে ফারিসকে কষ্ট দিচ্ছে। মায়ের কথা রাখতে সে ফারিসকে জানায়নি। কিন্তু এখন নিজের কাছেই খারাপ লাগছে। একটা কল দিবে ভেবে ফোনটা বের করল ইসরা। নাফি চোখ বন্ধ করে বসে আছে। কানে তার ব্লুটুথ গোজা। ভাইয়া? নাফি শুনল না। বিরক্ত মুখে ইসরা হালতো হাতে ধাক্কা দিল নাফিকে। ভাইয়া, ফারিসকে একবার কল দিলে হতো না? নাফি একইভাবে বসে থেকেই জবাব দিল। দে, সমস্যা কোথায়? আম্মু নিষেধ করেছে। ইসরাহ কথায় কিছুক্ষণ ভাবল নাফি। পরপর হুডির টুপিটা মাথায় দিয়ে শুধালো সে। তাহলে আন্টিকে জিজ্ঞেস কর ফারিস কোথায়। না, ফারিসকে একবার কল দিয়ে দেখি। তোর ইচ্ছে, আমার সমস্যা নেই। ইসরাহ কল লিস্টে ঢুকতেই আচানক ফোনটা বন্ধ হয়ে গেল। সকাল থেকে চার্জ না দেওয়াতে ফোনের চার্জ শেষ। বিরক্তিতে দাঁত কিরমির করে উঠল ইসরাহ। ফোনটাও বন্ধ হওয়ার সময় পেল না। এখন কি করবে সে? ফোন বন্ধ হয়ে গেছে। নাম্বার মুখস্থ পারিস? আমার ফোন থেকে কল দে। না। তাহলে আন্টিকে কল দিয়ে কথা বল। বেশি প্রয়োজন হলে ফারিসকে ফোন দিতে বলিস। আশফা বেগমকে কল দিয়ে। নাফি ফোনটা ইসরাহ কাছে দিয়ে দিল। ওপাশ থেকে আশফা বেগমের কণ্ঠ শুনতেই ইসরাহ ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, ফারিস কোথায় আম্মু? চায়ের কাপটা টেবিলে রেখে বিরস মুখে আশফা জিজ্ঞেস করলেন। কেন? ওনাকে তো বলে আসা হয়নি। একটু ফোনটা দিবে? আশফা দোতলার দিকে তাকালেন। কেউ নেই, ব্যালকনি আপাতত ঝাড়বাতির আলোয় আবছা আলো আধারিতে ছেয়ে আছে। ফারিস ঘুমাচ্ছে, তোর কথা সে জিজ্ঞেস করেনি? একবারও জিজ্ঞেস করেনি? সত্যি? না, তোর কি মনে হয় আমি মিথ্যা বলছি? না মানে, সে দুপুরে খেয়ে ঘুমিয়েছিল। এখনো ওঠেনি। এতক্ষণের সব ছটফটানি আনন্দ নিমেষেই মিলিয়ে গেল ইসরাহ। মুখের কোমল হাসিটা হারিয়ে গেল। শান্ত কণ্ঠে ওহ বলে ফোনটা কেটে দিল সে। একবারও ফারিস তার কথা জিজ্ঞেস করেনি? একটা বার জিজ্ঞেস করতে পারল না কি এমন ক্ষতি হতো জিজ্ঞেস করলে? ফারিস যেহেতু ঘুমাচ্ছে, তাহলে সে কেন মন খারাপ করবে? ল্যাপটপ সামনে নিয়ে সোফায় বসে আছে ফারিস। কপালের তার চিন্তার বিস্তর ছাপ। সন্ধ্যা হতে চলল কিন্তু এখনো ইসরার কোনো হদিস পায়নি সে। রিজভিও কল ব্যাক করেনি। অনেকক্ষণ ধরে ল্যাপটপে কিছু একটা করার চেষ্টা করেও সফল হচ্ছে না ফারিস। শেষবার নীল কানেক্টেড লেখা অপশনটায় ক্লিক করতেই জিপিএসটা চালু হয়ে গেল। হাসির ঝলকে ফারিস শক্ত চোয়াল বাঁকা হয়ে এলো। তার মধ্যেই তার ফোনটা বেজে উঠল। রিজভি কল দিয়েছে। ব্লুটুথে ক্লিক করল ফারিস। রিজভি শান্ত কণ্ঠে বলল, বসো, 10 মিনিট আগে দ্বিতীয় নাম্বারে কল এসেছিল। জায়গাটার আপনার ওখান থেকে 2 ঘন্টার ব্যবধানে। এখন বেরোলে বাসটা ধরতে পারবেন। কাম ইন ফ্রন্ট অব দ্য হাউস উইথ দ্য কার। গেটিং আউট। ওকে, বসো। ল্যাপটপটা অফ করে ফারিস শরীর ছেড়ে দিয়ে বসল। অলিভ কালারের ওভার স্লিপ টি শার্টের স্লিপগুলো কনুই অবধি গুজে নিল সে। দু হাতে অগোছালো চুলগুলো গুছিয়ে নিল ফারিস। শান্ত মস্তিষ্কে চোখ বন্ধ করে রাখল 5 মিনিট। আমাকে না বলে যাওয়ার মাসুল তোমাকে গুনতে হবে লিটল গার্ল। আমি যত চাই নিজের আসল চেহারা লুকিয়ে রাখতে, তত তুমি আমায় পাগল করে ছাড়ছ। দিন দিন বয়স বাড়ার সঙ্গে আমার পাগলামোটাও বাড়ছে। গাড়ির হর্নের শব্দে ফারিস উঠল। ল্যাপটপটা হাতে নিয়ে ফোনটা পকেটে চালান করে নিল সে। রেস্টুরেন্টের ওয়াশরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে ইসরাহ। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নাতে নিজের প্রতিবিম্বে তাকালো সে। সারাদিনের জার্নিতে চোখ মুখে ক্লান্তির চাপ। মাথার ওড়নাটার পিনগুলো খুলে ওড়নাটা মাথায় পেঁচিয়ে নিল ইসরাহ। ওয়াশরুম থেকে বেরোলো সে। নাফি সোফায় বসে আছে। তার সামনের সোফায় এসে বসল ইসরাহ। তাদের অর্ডার করা খাবারগুলো এখনো আসেনি। মাথা টেবিলে কাত করে শুয়ে পড়ল ইসরাহ। ফারিসের কালো মার্সিডিজ মাইবা এক্সেলেরো কারটা এসে থামল রেস্টুরেন্টের সামনে। ফারিস ব্যস্ত হাতে কারের ডোর খুলে বেরোল। মাটির নরম ঘাসগুলো শক্ত বুট জুতা দিয়ে মারিয়ে ফারিস দৌড়ে রেস্টুরেন্টের সিঁড়ি বেয়ে উপরে উঠল। সাদা আর সোনালি বাতির আলোয় ঝলমল করছে পুরো রেস্টুরেন্ট। ফারিস আশেপাশে চোখ বুলাতেই তার চোখ আটকে গেল কর্নারের টেবিলটাতে।
ইসরাহকে চিনতে ফারিসের কাল বিলম্ব হলো না। ইসরাহ আর একটা ছেলে সামনাসামনি বসে আছে। রাগে ফারিসের মস্তিষ্ক ধপ ধপ করে উঠল। চুল টেনে ধরল সে। তড়িৎ বেগে ছুটে গিয়ে ইসরাহকে টান মেরে দাঁড় করিয়ে জড়িয়ে ধরল ফারিস। ঘটনাটা এতটাই দ্রুত হয় যে ইসরাহ হকচকিয়ে উঠল। অবাকের সপ্তম চূড়ায় পৌঁছে ফারিসের পারফিউমের সুবাস নাসারন্ধে লাগতেই বুঝল মানুষটাকে। ইসরাহ আলতো হাতে ফারিসের পিঠে হাত রাখল। ফারিসের শ্বাস দ্রুত বেগে চলছে। শরীর কাঁপছে, ইসরারকে এতটাই জোরে চেপে ধরেছে যেন এখনই তার দম ফুরিয়ে যাবে। ইসরাহ ফারিসের পিঠে আলতো চাপড় দিয়ে ভরাত কণ্ঠে শুধালো, ফারিস। ফারিস জবাব দিল না। ততক্ষণে রিজভি এসে দাঁড়িয়েছে ফারিসের পেছনে। নাফিও উঠে দাঁড়ালো। সবার চোখ ওদের দুজনের দিকে। ইসরাহ লজ্জা পেল। ফারিসের হাত ছাড়াতে চাইল সে, কিন্তু ফারিস ছাড়ল না, বরং আরো জোরে চেপে ধরে শীতল কণ্ঠে শুধালো সে, না বলে এখানে এসেছো কেন? আমাকে পাগল করতে চাও নাকি? আমি সরি ফারিস, ফোনের চার্জ শেষ হয়ে গিয়েছিল। 5 মিনিট পর ফারিস ছাড়ল ইসরাহকে। ছাড়া পেতেই প্রাণ ভরে শ্বাস টানল ইসরাহ। এদিক ওদিক তাকিয়ে দেখল মানুষ তাকিয়ে আছে কিনা। ফারিস নাফি দিকে তাকিয়ে এগিয়ে গেল। বিচক্ষণ চোখে ছেলেটার পা থেকে মাথা অবধি একবার চোখ বুলিয়ে দেখল সে। শ্যামবর্ণের লম্বা গড়নের একটা ছেলে। নেভি ব্লু হুডির সাথে জিন্সের প্যান্ট। চুলগুলো কপালে পড়ে আছে, যথেষ্ট স্মার্ট। ফারিস মনে করার ভঙ্গিমায় ভাবল ছেলেটাকে, কিন্তু তার মনে পড়ল না ছোটবেলাতে দেখেছে কিনা জানা নেই। ফের ইসরার পাশে গিয়ে ওর ঘাড়ে হাত রেখে শীতল কণ্ঠে শুধালো ফারিস, এই ভিলেনটা আবার কে লিটল গার্ল? ইসরাহ নিচু কণ্ঠে জবাব দিল, ও আমার কাজিন, মিনস আমার শালা। নিজের কথায় নিজেই হাসল ফারিস। এগিয়ে এসে হ্যান্ডশেকের জন্য নাফির দিকে হাত বাড়িয়ে দিল সে। নাফি হেসে হ্যান্ডশেক করল তার সাথে। ফারিস হাসির মাঝেই ছেলেটার হাতে চাপ বসালো জোরে। নাফি নাক মুখ কুঁচকে নিল। আহ! ফারিস বুকে হাত ঠেকিয়ে নাফির উদ্দেশ্যে শুধালো, ব্যথা পেয়েছো শালা? আমিও এখানে ব্যথা পেয়েছিলাম, হঠাৎ করে আমার বউকে খুঁজে না পেয়ে। কিঞ্চিত ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করল নাফি। ছেলেটার কথাগুলো এমন কেন বুঝে এলো না তার। রিজভি। ফারিসের ডাকে রিজভি এগিয়ে এলো, শান্ত কণ্ঠে নিচু মস্তকে উত্তর দিল সে, ইয়েস বসো। আমার হ্যান্ডসাম শালাটাকে বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। কে জানে সুন্দর দেখে আবার কেউ কিডন্যাপ না করে নেয়। ওকে বসো। ধন্যবাদ ভাইয়া, কিন্তু প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। নাফির দিক থেকে চোখ ফিরিয়ে ইসরাহ দিকে তাকালো ফারিস। লিটল জান, এবার তাহলে যাই। কিন্তু ফারিস বাকি কথা শোনার প্রয়োজন বোধ করল না। ইসরাহকে কোলে নিয়ে মেঝেতে শব্দ তুলে সিঁড়ির দিকে হাঁটা দিল সে। রেস্টুরেন্টে বসা সবাই এতক্ষণের চলমান তামাশা দেখা শেষে চোখ ফিরিয়ে খাবারে মনোনিবেশ করল। ফারিসকে যেতে দেখে রিজভি এগিয়ে এসে নাফির দিকে তাকিয়ে বলল, আসুন আপনাকে বাড়ি পৌঁছে দেই। প্রয়োজন নেই, আমার বাস আছে। স্যার আমাকে বকবেন, দয়া করে আসুন। আচ্ছা চলুন। রিজভির অসহায় মুখশ্রী দেখে রাজি হলো নাফি। টেবিল থেকে ব্লুটুথ আর ফোনটা তুলে নিয়ে রিজভির পেছনে পেছনে নেমে এলো নাফি। শহরের নীরবতা ছাপিয়ে রাস্তা দিয়ে চলছে ফারিসের গাড়িটা। ল্যাম্প পোস্টের মৃদু মন্দ আলোতে ফারিসের নীরট মুখপানে চেয়ে ঢোক গিলল ইসরাহ। ফারিস যে প্রচুর পরিমাণে রেগে আছে, তা তার নীরবতা যেন ক্ষণে ক্ষণে চিৎকার করে জানান দিচ্ছে। ফারিস, বলছিলাম কি এমন ভুল আর হবে না। এবারেও ফারিস কিছু বলল না, তবে তার গাড়ির স্পিড বাড়ল। ইসরাহ এক হাতে সিট বেল্ট চেপে ধরল, অপর হাতে ফারিসের বাম হাতের উপর হাত রাখল। আচানক ব্রেক কষল সে। সিট বেল্টটা টান মেরে খুলে নিল ফারিস। হিংস্র ভঙ্গিমায় এগিয়ে এসে চেপে ধরল ইসরার অধর। ফারিসের হঠাৎ করা আক্রমণে ইসরাহ গাড়ির জানালার গ্লাসের সাথে চিপকে গেল। ফারিস দু হাতে চেপে ধরল ইসরার কোমল গাল। চুমু খাওয়ার মাঝে জোরে কামড় বসালো সে। পরপর সোজা হয়ে ফের গাড়ি স্টার্ট দিল ফারিস। সিটে বসে পিঠ ঠেকিয়ে বসে ওষ্ঠে হাত রাখতেই লাল তরলের অস্তিত্ব বুঝতে পারল ইসরাহ। ফারিসের দেওয়া শেষ কামড়ে নিচের ঠোঁটটা কেটে গেছে। শব্দ না করে ওড়নার কোনায় রতটুকু মুছে নিল সে। ফারিস ড্রাইভিং এর ফাঁকে ইসরাহ দিকে তাকিয়ে আবার রাস্তার দিকে তাকালো। ফারিসের গাড়িটা এসে থামল শিকদার ভিলার সদর দরজায়। ডোর খুলে বেরিয়ে এলো ফারিস। ইসরার পাশের ডোরটা খুলে ওকে কোলে তুলে নিল সে। গটগট পায়ে বাড়িতে প্রবেশ করতেই আশফা বেগমের মুখোমুখি হলো দুজনে। কোল থেকে নামিয়ে ফারিস ইসরাহকে পাশে দাঁড় করিয়ে শক্ত করে কবজি চেপে ধরল তার। আপনার থেকে কৈফিয়ত নেওয়ার প্রয়োজন নেই আমার। জাস্ট লিসেন, এক ইনুই ছাড়ও পাবেন না আপনি। আশফা বেগম এগিয়ে এলেন।
ফারিসের সামনাসামনি দাঁড়িয়ে কাট গলায় তিনি শুধালেন, ইসরাহকে ছেড়ে দাও, আমি আর বিরক্ত করব না তোমাকে। আমার মেয়েকে মুক্তি দাও এই নোংরা সম্পর্ক থেকে। ফারিস কণ্ঠে আগুন ঢেলে উচ্চ স্বরে প্রশ্ন করল, নোংরা? সিরিয়াসলি কি নোংরামি দেখেছেন আমাদের সম্পর্কে? ধর্ম মেনে দুইবার বিয়ে করেছি লিটল গার্লকে, তারপরেও আপনার কাছে এই সম্পর্ক নোংরা মনে হচ্ছে? সৎ ভাইকে বিয়ে করা ভালো? তোমার মেয়ে হলে তুমি কি করতে? পারতে এসব মানতে? হ্যাঁ মানতাম, কারণ ভালোবাসার আপনি কি বোঝেন? বোঝেন তাকে পাওয়ার জন্য বছরের পর বছর ধরে অপেক্ষা করার কষ্ট। কিছুই জানেন না আপনি। ফারিস পাজাকোলে তুলে রুমে নিয়ে এলো ইসরাহকে। সারা রাস্তায় ফারিস একটা কথাও বলেনি। নিচেও কথা বলার সময়ও সে নিজের মধ্যে ছিল না। রেস্টুরেন্টে শেষবার স্বাভাবিকভাবে কথা বলেছিল। অতঃপর কোলে তুলে ইসরাহকে এনে গাড়িতে বসিয়ে দিয়েছিল। ইসরার শত ডাকেও সে জবাব দেয়নি। রুমে এসে ইসরাহকে বিছানায় শুইয়ে দিল ফারিস। ইসরাহকে শুইয়ে দিয়ে ফারিস সোজা হতে নিতেই ইসরাহ টেনে ধরল ফারিসের হাত। কথা বলছেন না কেন ফারিস? আমার ভয় করছে আপনার এমন নীরবতা। বকুন আমাকে, যা ইচ্ছে বলুন, তবুও কথা বলুন। অদ্ভুত চোখে তাকালো ফারিস। ইসরার কপালের চুলগুলো কানের পাশে গুজে দিয়ে বরফ শীতল কণ্ঠে শুধালো, ভয় করছে কেন লিটল গার্ল? আমি কি তোমাকে মেরেছি? ফারিসের এরূপ আচরণে বিছানায় চেঁচড় কেটে সরে যেতে নিল ইসরাহ। ফারিস হাসল। ধীর পায়ে কার্বার্ডের পাশে এগিয়ে গেল সে। উপরের তাক থেকে এক গুচ্ছ রশি নিয়ে ফিরে এলো। দু হাতে টেনে রশি পোক্ততা যাচাই করল সে। যথেষ্ট শক্ত রশিগুলো, সহজে ছিঁড়ে যাবে না। ইসরাহ কাদো কাদো কণ্ঠে ডাকল, ফা রিইসস। বলো লিটল গার্ল। পনি কি করবেন রশি দিয়ে? তোমাকে ভালোবাসবো লিটল গার্ল। ফারিস ইসরার পায়ের কাছে এসে বসল। ইসরার পা টেনে নিজের সামনে এনে বসালো তাকে। রশির গিট খুলে নিজের হাতে পেঁচালো সে। অতঃপর ইসরার পা দুটো চেপে ধরে বেঁধে ফেলল ফারিস। পরপর একইভাবে হাত দুটোও বেঁধে নিল সে। শরীরে শক্ত লাল রশিগুলোর বাঁধন পড়তেই ব্যথায় ফুপিয়ে উঠল ইসরাহ। আমি ব্যথা পাচ্ছি ফারিস। বাঁধন শেষে ইসরাহ গলার ওড়নাটা টেনে ফ্লোরে ফেলে দিল সে। একে একে ইসরার শরীরের শেষ সুতোটিও নিচিহ্ন করে নিল ফারিস। শেষে কোলে তুলে নিল ইসরাহকে। ওয়াশরুমে ঢুকে পানি ভর্তি বাথটবে শুইয়ে দিল। শীতল পানি শরীরে লাগতেই কেঁপে উঠল ইসরাহ। কাঁপতে থাকা শরীর নিয়ে ফুপিয়ে ফের ডাকল ফারিসকে। ফারিস, কি করছেন আপনি? একটু অপেক্ষা করো লিটল প্রিন্সেস। ইসরার সামনে হাঁটু গেড়ে বসল ফারিস। বাথটাবের পেছনে থেকে বের করল সাদা একটা ব্যাগ। ব্যাগের চেইন খুলে ভেতর থেকে মাঝারি মাপের একটা ধারালো ছুরি বের করল সে। ছুরিটাতে লাইটের সাদা আলো পড়তেই চিকচিক করে উঠল। ব্যাগ থেকে ছোট পাথরটা নিয়ে ফের ছুরিটা ধারালো ফারিস। ধার দেওয়া শেষে বাথটাবের সাইডে হাত ঠেকিয়ে চুমু খেল ইসরাহ কপালে। ভয়ার্ত চোখে সবটা পরখ করল ইসরাহ। সেকেন্ডোর মধ্যেই ফারিস ছুরি দিয়ে আঘাত করল নিজের কবজিতে। ফিনকি দিয়ে রত ছুটল তার কবজি দিয়ে। টপ টপ করে রতের ফোঁটাগুলো বাথটাবের সাদা পানিতে পড়তে লাগল। সাদা পানিতে লাল তরলের অস্তিত্ব দেখে চিৎকার করে উঠল ইসরাহ। ইসরার চিৎকারে হাতে আরো কয়েকটা পোঁচ দিল ফারিস। রতের স্রোত বাড়ল। বলিষ্ঠ ফারিসের শরীর থেকে চুইয়ে চুইয়ে পড়তে লাগল রত। ছুরিটা মেঝেতে ফেলে দিল সে। টাইলসের উপর পড়ে ছুরিটা ঝনঝন করে উঠল। হাতের মুঠো শক্ত করতেই রতের স্রোতের তীব্রতা বাড়ল। নিভে আসা কণ্ঠে ফারিস ইসরার মুখপানে চেয়ে বলল, অবসেশন ছাড়তে নেই, জোর করে কেড়ে নিতে হয়। ইউ আর মাই আনহেলদি অবসেশন। ভালোবাসা ভোলা যায় কিন্তু অবসেশন না। ফারিস থামল। তোমাকে কষ্ট দেওয়ার সাধ্যি আমার নেই লিটল গার্ল, কিন্তু নিজেকে আঘাত করতে আমার বিন্দু মাত্র আফসোস হয় না। ফার ইরিশস আপনার রত বের হচ্ছে। পাগল হয়ে গেছেন আপনি? ঘুমন্ত আগ্নেয়গিরিকে জাগানো বুদ্ধিমানের কাজ নয়। তবুও তুমি লাইটার ছুড়ে দিয়েছ, এবার সামান্য তাপ তো সহ্য করতেই হবে। ফারিস জাওয়ান মোটেও ভালো না লিটল গার্ল। সৌন্দর্যের মাঝে ভয়ঙ্করতা লুকানো থাকে। আপনাকে দেখলে বোঝা যায় ফারিস জাওয়ান। ভয়ঙ্করতার কিছুই দেখনি লিটল গার্ল। পরপর নিজের অধরের মাঝে পুরে নিল ইসরাহ অধর জোড়া। ওয়াশরুমের জানালার ফাঁক গলিয়ে সূর্যের আলো ইসরার চোখে পড়তেই জেগে উঠল সে। হাত পা নাড়াতে চেয়েও নাড়াতে পারল না ইসরাহ। প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে চোখ খুলতেই ভয় পেল। এখনো বাথটাবে শুয়ে আছে সে। ফারিস তার পাশেই বাথটাবের সাথে ঢেল দিয়ে বসা, তার মাথার সাথে মাথা ঠেকানো। ফারিস থেকে চোখ ফিরিয়ে নিজের দিকে তাকাতেই ইসরার চক্ষু চড়কগাছ হয়ে উঠল। রত পড়াতে পানিগুলো ঘোলা হয়ে আছে। শুভ্র পানি ঘোলাটে কালো বর্ণ ধারণ করেছে।
রশিতে বাঁধা হাত উঠিয়ে চোখের সামনে ধরল সে। তার হাতের শুভ্র চামড়ার মধ্যে রক্তের ফোঁটা লেগে আছে। দীর্ঘক্ষণ পানিতে থাকার দরুন শরীর সাদা হয়ে উঠেছে। পা দিয়ে পানিতে শব্দ করে চেঁচিয়ে উঠল ইসরা। ফারিস মাকে ছাড়ুন। মি আর পার ছি না এই পানিতে ডুবে থাকতে। আপনার রক্তের স্পর্শ গন্ধ আমার হৃদয় নাড়িয়ে দিচ্ছে। আমার গা গুলোচ্ছে। আমি পাগল হয়ে যাব। ইসরার চিৎকারে ফারিস ধরফরিয়ে উঠে লাল চোখে ইসরার দিকে তাকালো। চোখ ডলে পরিস্থিতি বুঝার চেষ্টা করল সে। কাল রাতের ঘটনা তার মনে পড়তেই তড়িঘড়ি করে ইসরাহকে কোলে তোলে নামিয়ে বসালো ওয়াশরুমের মেঝেতে। ব্যস্ত হাতে রশির বাঁধনগুলো খুলে নিল ইসরার শরীর থেকে। বহুক্ষণ পর ছাড়া পেয়ে হাত পা নাড়াতে চেয়েও নাড়াতে পারল না ইসরাহ। অবশ পা নাড়াতে গিয়ে ব্যথায় কুকিয়ে উঠল সে। রশির বাঁধনের জায়গাগুলোতে চোপ চোপ দাগ বসে গেছে। ফারিস উঠে গিয়ে হ্যাঙ্গার থেকে টাওয়াল এনে টাওয়াল পেঁচিয়ে জড়িয়ে ধরল ইসরাহকে। নিজের কপালের সাথে কপাল ঠেকিয়ে আক্ষেপের স্বরে শুধালো ফারিস। লিটল গার্ল আই সরি প্রিন্সেস। শিট হোয়াট ডিড আই ডু টু ইট? বিরক্তি ভঙ্গিমায় ইসরাহ বলল। ফারিস ছাড়ুন আমাকে। ইসরার হাতের ধাক্কায় মেঝেতে গিয়ে পড়ল ফারিস। ফারিসকে সরিয়ে দাঁড়াতে নিতে পা পিছলে পড়ে গেল সে। মেঝেতে পড়বার আগেই ফারিস ধরে নিল তাকে। ইসরার মনে হলো তার শরীরে এক ফোঁটা শক্তিও আর অবশিষ্ট নেই। দাঁড়ানোর মতো ক্ষমতাও নেই যেন। ফারিস ফের ইসরাহ বাহু চেপে ধরল। জবরদস্তি করে ধরে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল তাকে। ফারিসকে ছেড়ে দেওয়াল ধরে দাঁড়ালো ইসরাহ। গরম পানির হিটার অন করে শাওয়ার ছেড়ে দিল ফারিস। শাওয়ারের মৃদু গরম পানি শরীরে পড়তেই কেঁপে উঠল ইসরাহ। পানির প্রতিটা ফোঁটা সূচের মতো গাচ্ছে তার শরীরে। ঘাড় সহ কোমর ব্যথা করছে। ফারিস শ্যাম্পু নিয়ে ইসরাহ চুলে মাখতে নিতেই ইসরাহ তার হাত চেপে ধরল। করুণ চোখে তাকিয়ে কেঁদে উঠল ইসরাহ। কান্নার মাঝে সে এলোপাতাড়ি কিল বসালো ফারিসের প্রশস্ত বুকে। আপনি উন্মাদ ফারিস। আপনার ভালোবাসার ধরন মোটেও ভালো না। চোখ বন্ধ করে নিল ফারিস। ইসরার কোমর পেঁচিয়ে নিজের বুকের সাথে মিশিয়ে নিল তাকে। কানের লতিতে হালকা কামড় বসিয়ে আওড়ালো ফারিস। লাভ ইউ লিটল গার্ল। ইউ আর রাইট। আমার ভালোবাসার ধরন মোটেও ভালো না। ভালোভাবে ভালোবাসলে মানুষ পাগল বানিয়ে দেয়। কিন্তু পাগলের মতো ভালোবাসলে ছেড়ে যাওয়ার আগে 10 বার ভাববে। কারণ পাগলকে সামলানো সহজ কথা না। আমাকে ছাড়ুন। আমার ভালো লাগছে না। ফারিস ইসরারকে নিজের সাথে আরেকটু চেপে ধরল। রাগে নাকের ডগা কাঁপছে ইসরার। শক্ত হয়ে দাঁড়িয়ে সে ফের ধাক্কা বসালো ফারিসের বুকে। কিন্তু চিকন গরনের ইসরার ধাক্কাতে একটুও সরল না ফারিস। বরং অনড় দাঁড়িয়ে রইল সে। ভালো না লাগলেও তোমাকে থাকতে হবে। তোমার ইচ্ছেতে অথবা অনিচ্ছায়। আবার বেঁধে রাখবেন? রাখুন, এইবার আমি নিজে পালাবো। ফারিস বাঁকা হাসল। ফিচেল কণ্ঠে হিসহিসিয়ে শুধালো সে। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো লিটল গার্ল। ওকে ফাইন বলছি। ইয়েস মাই গার্ল প্লিজ সে। ইসরাহ রাগী চোখে তাকালো ফারিসের চোখের দিকে। ততক্ষণাৎ ফারিস কিছু একটা পরে ফু বসালো ইসরাহ চোখে। মুহূর্তে ফারিসের বাহুতে ঢলে পড়ল সে। বলিষ্ঠ বাহুতে ইসরাহকে ধরে নিল ফারিস। সময় নিয়ে কয়েকটা মন্ত্র পড়ল সে। ইসরাহ মাথায় ফু দিয়ে ফের তাকে বাথটাবে শুইয়ে দিল ফারিস। বাথটাবের নোংরা পানিগুলো ছেড়ে আবার ট্যাপ ছাড়ল। বাথটাবটাতে পানি ভর্তি হওয়ার সময়টুকুতে গভীর চোখে পানিতে ভেসে ডুবে থাকা ইসরাহকে দেখল ফারিস। কুইন অব মাই হার্ট, হোয়াই ডোন্ট ইউ লিসেন লিটল গার্ল? টেল মি টু ডু ইট ইফ ইউ লাইক। বেডে ঘুমিয়ে আছে ইসরাহ। ফারিস তার পাশেই শোয়া। সামনে ফার্স্ট-এড বক্স আর স্যাভলন দেওয়া বল ভর্তি কুসুম গরম পানি। তুলোতে স্যাভলন পানি নিয়ে জায়গাগুলো পরিষ্কার করে নিল ফারিস। ইসরার পায়ে আর হাতে ক্রিম লাগিয়ে ফারিস উঠল। পানির গ্লাস থেকে মুঠো ভর্তি পানির ঝাপটা দিতেই ইসরাহ চোখ মেলল। ফারিস তাকে ধরে পিঠের পিছনে বালিশ দিয়ে বসিয়ে দিল। কি খাবে লিটল গার্ল? জানি না, নিচে যাব। ওকে। ফারিসের হাত ধরে বিছানা থেকে নামল ইসরাহ। গুটি গুটি পায়ে দরজা পর্যন্ত যেতেই ইসরাহ অনুভব করল সে শূন্য ভাসছে। তড়িৎ বেগে ফারিসের বুকের পাশে রটি শার্ট হাবলে ধরল সে। আমার পা থাকতে তুমি আবার হাঁটবে কেন? আমার চোখে সহ্য হয় না লিটল জান। লজ্জায় আমতা আমতা করে উঠল ইসরাহ। এই অবস্থায় সাইমা আপার সামনে পড়লে তিনি হাজারটা প্রশ্ন করে লজ্জা দিবে তাকে। আর মায়ের সামনে পড়লে তো কথাই নেই। কি করছেন নামান? নিচে আম্মু আব্বু সবাই আছে। কেউ দেখে ফেললে কেলেঙ্কারি হয়ে যাবে। ভরাট কণ্ঠে শুধালো ফারিস। সো হোয়াট? অন্যের ওয়াইফকে কোলে নিয়েছি নাকি? ইউ আর মাইন। ফারিসের এমন উদাসীনতায় দাঁত কিরমির করে উঠল ইসরাহ। সিঁড়ি বেয়ে নামতেই সে ছটপটিয়ে নেমে পড়ল কোল থেকে।
ক্রিম লাগানোর দরুন পায়ের ব্যথাটা কমে এসেছে। জোরে হাঁটলেই ব্যথাটা বোধ হচ্ছে শুধু। ডাইনিং স্পেসে আরহাম শিকদার বসে আছেন। পরনে তার ফর্মাল ড্রেস আপ। সামনে কাপ ভর্তি লেবু চা। আশফা, নাশতা হয়েছে? দাঁড়াও, আনছি। তিতিক্ষ মেজাজে সংবাদপত্রে চোখ বুলালেন আরহাম। ইসরা হেসে দাঁড়ালো বাবার পাশে। টেবিলে সাজিয়ে রাখা মধু আর সিয়া সিডের বোয়াম নিয়ে গ্লাসে পানি ঢেলে নিল সে। 2 চামচ সিয়া সিডে 1 চামচ মধু মিশিয়ে নেড়ে ঢেকে রাখল ইসরা। মেয়ের কার্যকলাপ দেখে অমায়িক হাসলেন আরহাম। ফারিসের জন্যই যে এসব তা বুঝতে বাকি রইল না ওনার। অবশেষে ওনার ছেলেটার কেউ তো হলো, যে কিনা 2 হাতে সামলাতে পারবে ছেলেটাকে। অবাধ্য ফারিসের বাধ্যতার কারণ হবে। খারাপ সময়ে পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে পারবে। মায়ের পর নিঃস্বার্থে তাকে ভালোবাসবে। দীর্ঘ শ্বাস ছাড়লেন আরহাম। কেবল আশফার সাথে চিরকাল ফারিসের সাপে নেউলের সম্পর্ক থেকে গেল। রুটির হটপটটা এনে টেবিলে রাখলেন আশফা। ইসরার দিকে একবার তাকিয়ে আশেপাশে চেয়ে ফারিসকে খুঁজলেন তিনি। কিন্তু ছেলেটা নেই। আমাকে খুঁজছেন শাশুড়ি মা? আপনার পিছনে তাকান। তোমাকে খুঁজতে যাব কোন দুঃখে? আমার এতটাও খারাপ দিন আসেনি। মেয়ের জামাইকে মানুষ খারাপ দিন ছাড়া ভালো দিনেও স্মরণ করে শাশুড়ি আন্টি। আপনার বোকা বোকা বুদ্ধিগুলো একটু কম ইউজ করলেও তো পারেন। বেয়াদব ছেলে। ভুল হয়েছে। শব্দটা হবে জামাই। কথা বাড়ালো না আশফা। ব্যস্ত পায়ে কিচেনে ঢুকে পড়লেন তিনি। ফারিসও তার পিছু নিল। পরপর ফিরে ও এলো মিনিট 2 পর। মিষ্টি হেসে ইসরার পাশের চেয়ারে গিয়ে বসল সে। ফারিসের বসার পর আশফা বেগম এলেন। মৃদু হেসে ফারিসের উদ্দেশ্যে বললেন তিনি, তোমার জন্য দুপুরে কি রান্না করব ফারিস? সিয়া সিডের সম্পূর্ণ পানিটুকু ঢোকে শেষ করল ফারিস। ঘাড় নামিয়ে ফিচেল হাসল সে। ঠোঁটে হাসির রেখা টেনেই ফারিস শুধালো, আপনার হাতের স্পেশাল ডিশগুলো করতে পারেন? লাইক জামাই আদরে যেগুলো প্রয়োজন। ফারিসের জবাবে কিছুক্ষণ চুপ থেকে চিন্তিত কণ্ঠে আশফা বললেন, তুমি তো ডায়েট মেনটেইন করো। খাবে তেল মশলা যুক্ত খাবার? একদিন খেলে কিছুই হবে না। আফটার অল শাশুড়ি মায়ের রান্না বলে কথা। কয়জনের ভাগ্য জোটে বলুন? চোয়াল ঝুলিয়ে আরহাম শিকদার আর ইসরা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল। এদের আবার কি হয়েছে? এত মিষ্টি কথা বলছে। কৌতূহল না দমিয়ে প্রশ্ন করে বসলেন আরহাম। তোমার শরীর ঠিক আছে আশফা? তোমার কি প্রেশার বেড়েছে আম্মু? নাকি কিছু স্বপ্ন দেখেছ? বাবা মেয়ের কথায় চোখ পাকিয়ে ঝাঝালো কণ্ঠে আশফা উত্তর দিলেন, মানে? ফারিসের যত্ন নিচ্ছ যে? ফারিসের যত্ন নিব না তো কি তোমার যত্ন নিব? ও আমার একমাত্র ছেলে, আবার মেয়ের জামাইও বটে। ফারিস অবাক হয়ে ইসরা হার বাবার দিকে তাকিয়ে চোখ টিপুনি কেটে আওড়ালো। সেটাই তো শাশুড়ি আম্মু, ওনাদের কথায় কান দিবেন না তো। বাবা মেয়ের চোখে সহ্য হচ্ছে না আমার সুখ। সকাল 10:25। কিচেনের দক্ষিণের পাশের জানলাটা দিয়ে রোদ এসে পড়েছে কিচেন কাউন্টারে। ঠান্ডা ঝিরিঝিরি বাতাসে দুলছে জানলার ফাঁকে রাখা পুদিনা পাতা আর ধনিয়া পাতার গাছগুলো। ধনিয়া পাতার গাছগুলো সদ্য মাথা দুলিয়ে উঠেছে। আশফা বেগম প্রতিবছর এইখানে ছোট ছোট টবে করে ধনিয়া আর পুদিনা রোপণ করেন। রান্নার সময় ধনিয়া পাতা না থাকলে এইখান থেকেই ব্যবহার করেন। আশফা বেগম পোলাও রান্না করছেন। চাউল ভাজা শেষে দুধটুকু ঢেলে দিলেন পাতিলে। সাইমা খাতুন নিচে বসে চিংড়ি মাছ কাটছেন। এপ্রন পরিহিত ফারিস কিচেন কাউন্টারে চপিং বোর্ডে 5 মেশালি সবজি কাটছে। সবুজ ক্যাপসিকেমটার বিচিগুলো বাদ দিয়ে সরু লম্বা করে কেটে নিল সে। পরপর একইভাবে গাজর টমেটো পেঁয়াজগুলোও কেটে নিল ফারিস। হাত ধুয়ে ফারিসের দিকে তাকিয়ে আশফা বেগম শুধালেন, এবার তুমি যাও ফারিস, তোমার জন্য রান্না করছি। আর তুমি এই সবজি কাটছ? বিষয়টা বাজে লাগে। ফারিস তাকালো আশফা বেগমের দিকে। ক্ষীণ হেসে জবাব দিল সে, নো প্রবলেম, অনলি আ ফিউ ভেজিটেবলস আর লেফট। ফারিসের মুখে ঝরঝরে ইংরেজি শুনে মুখ কুঁচকে নিলেন সাইমা। হাতের মাছটা কাটতে কাটতে বললেন তিনি, এই ছেঁড়া তুমি এহান থেইকা যাও তো। ছুরির খটখট আওয়াজে কানে তালা ধরে গেছে। এখন ধেন্ধা ধেন্ধা লাগে। ছুরিটা চপিং বোর্ডে রেখে সবজিগুলো বলে ঢেলে নিল ফারিস। একটু আগে আপনি যেন কি বলেছিলেন? সাইমা খাতুন চুপ করে গেলেন। কত কথাই তো তিনি বলেছেন। তাহলে এই ছেলে কোনটা জিজ্ঞেস করছে? গলা উঁচিয়ে সাইমা বললেন, কোন কথার কথা কও? আমি তো হহুত কথা কইছি। বাড়ির জামাই বাড়ির সম্মানীয় মানুষ, তাকে মাথায় করে রাখতে হয়। না, তোমার কথা ভুল। মাথায় রাখলে উকুনে খাইব, তাই কোলে রাখতে হইব। আচ্ছা আচ্ছা, এখন আবার আমার কাজকে আপনি অসম্মান করছেন কেন? কিতা কইলাম তোমার কামরে? তুমি বেশি হুনো।
আমি কিন্তু বয়রা না। মাছ কাটা থামিয়ে দিলেন সাইমা। আশফা বেগমের দিকে আঙুল তুলে শুধালেন তিনি। দেহ বউ এই ছেঁড়াকিতা করে। আমি কিন্তু কাম করুম না কইলাম। ওরে দাও মাছ কুটতে। ফারিস তুমি ঘরে যাও। বাকিটা আমরা সামলে নিব। অজ্ঞতা হাত ধুয়ে এপ্রনটা খুলে সাইমা খাতুনের দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে কিচেন থেকে বেরিয়ে গেল ফারিস। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকোচ্ছে ইসরাহ। পরনে তার কালো পাতলা জর্জেট শাড়ি। ফারিস দরজায় এসে থমকে দাঁড়ালো। ঘাড় বাঁকিয়ে ইসরাহকে পরখ করল সে। পরপর উচ্চ স্বরে ইসরাহকে ডাকল ফারিস। লিটল গার্ল। ফারিসের কণ্ঠে ইসরাহ হেয়ার ড্রায়ারটা অফ করল। ড্রায়ারটা ড্রেসিং টেবিলে রাখার আগেই ফারিস এসে তার পেছনে দাঁড়ালো। শাড়ির ভাঁজ গলিয়ে ঠান্ডা হাতটা রাখল ইসরাহ মেদবিহীন কোমল উদরে। অপর হাতটা রাখল গলায়। ইসরাহকে আয়নাতে অবলোকন করে। হাত দিয়ে ধীরে ধীরে ইসরাহ পেটে টিচ করল ফারিস। লিটল গার্ল। বলুন। রামেন খাও। হু। ইউ আর সামথিং টু মি লাইক রামেনের। একদম হট এন্ড স্পাইসি। দেখলেই খেতে ইচ্ছে করে বাইটের পর বাইট। এহহ। ইয়েস মাই লিটল জান। ইসরাহ আয়নাতে নিজের পেছনে দাঁড়ানো ফারিসের দিকে তাকালো। যার চোখ মুখ হাসি জুড়ে একরাশ দুষ্টুমি এসে ভর করেছে। ফারিসের মনের ভাব বুঝতে পেরে সরে যেতে চাইল ইসরাহ। কিন্তু ফারিস ছাড়ল না। বরং ইসরাহ কোমর জড়িয়ে তাকে ড্রেসিং টেবিলের উপর বসিয়ে দিল। অপর হাতে ড্রেসিং টেবিলের উপর থাকা সমস্ত জিনিস মেঝেতে ফেলে দিল সে। আম্মু আপনার জন্য রান্না করছে ফারিস। প্লিজ এখন না, আমি মাত্র শাওয়ার নিয়েছি। সো হোয়াট? আমার প্রিয় খাবার তো তুমি লিটল গার্ল। আমি আর শাওয়ার নিতে পারবো না ফারিস। পানি ঠান্ডা। ওয়াটার হিটার আছে, নো অজুহাত লিটল গার্ল। ফারিস ইসরাহকে আয়নার সাথে চেপে ধরল। তার ছোঁয়া গভীর হতেই ইসরাহ চোখ বন্ধ করে নিল। মুখ এগিয়ে ইসরার ওষ্ঠ জোড়া নিজের দখলে নেওয়ার আগেই উচ্চ শব্দে তার ফোনটা বেজে উঠল। বিরক্তিতে মুখ তেতো হয়ে উঠল ফারিসের। ইসরাহকে ছেড়ে পকেট থেকে ফোনটা বের করল সে। কলারের নামের জায়গাতে রিজভি নামটা জলজল করছে। কল রিসিভ করে চিবিয়ে শুধালো ফারিস। বারস্টার ডিস্টার্ব করার আর সময় পাসনি? আমাকে বললেন বসো। না, তোর শ্বশুরকে বলেছি। থতমত খেল রিজভি। ফোনটা কান থেকে সরিয়ে আবার কানে চাপল সে। কোনো কারণে যে ফারিস তার উপর রেগে গেছে তা বুঝল রিজভি। তাই কথা না বাড়িয়ে আসল কথাটা বলল সে। বসো, 21 তারিখে রেস আছে ট্র্যাকে। আমাদের ফিরতে হবে। আজ 18 তারিখ। আলাস্কা পৌঁছাতে লাগবে 1.5 দিন। হাতে বেশি সময় নেই। মুহূর্তেই রাগী ভাব সরে ফারিসের মুখশ্রী জুড়ে দেখা দিল অদ্ভুত ছাপ। ইসরাহ বুঝল না সেই মুখভঙ্গির মানে। অবাক কণ্ঠে ফারিস প্রশ্ন করল, কিন্তু রেসটা তো জানুয়ারির শুরুতে হওয়ার কথা ছিল। আরসালান আতাকুল ডেটটা পিছিয়েছে বসো। উনি জেনে গেছে আপনি আলাস্কায় নেই। তাই সুযোগ বুঝে ডেট পিছিয়ে এনেছেন আপনাকে অপমান করতে। আইসি। মাঝরাতের একটা ফ্লাইট আছে বসো। টিকেট বুকিং দিব? 2 আঙুলের সাহায্যে কপাল চুলকে কিছুক্ষণ ভাবল ফারিস। দাও। ম্যামের জন্য টিকেট বুকিং করব। হুম। ওকে বসো। রিজভি কল কেটে দিল। ইসরাহ নেমে এসে ফারিসের পাশে দাঁড়ালো। ফোনের অপর পাশের ব্যক্তিটা যে খুব ভালো খবর ফারিসকে দেয়নি তা তার মুখভঙ্গিই বলে দিচ্ছে। কি হয়েছে ফারিস? আমাদের ফিরতে হবে। ফেরার কথা শুনেই মুখ কালো হয়ে উঠল ইসরাহ। ছোট মুখে চুপ করে দাঁড়িয়ে রইল ফারিসের পাশে। ফারিসের চিন্তিত মুখ দেখে কিছু বলার সাহস হচ্ছে না তার। জোহরের আজান পড়ে গেছে। রোদের জৌলুসে আলোকিত হয়ে আছে ধরণী। শীতের দুপুর হওয়াতে রোদের তেমন তাপ নেই। নামাজ আদায় করে মাত্রই দোতলা থেকে নেমেছেন আশফা বেগম। এবার রান্নাগুলো একে একে এনে টেবিল জুড়ে সাজাতে শুরু করলেন তিনি। কিছুক্ষণ পর ইসরাহ উপর থেকে নেমে এলো। মায়ের পাশে ছুটে ছুটে বাকি খাবারগুলো এনে টেবিলে সাজিয়ে নিল আশফা বেগমের সাথে। ওনাদের খাবার আনা শেষ হতেই আরহাম শিকদার সদর দরজা দিয়ে প্রবেশ করলেন। ক্লান্ত শরীরে এসে সোফায় বসে পড়লেন তিনি। বাবাকে বসতে দেখে ইসরাহ এগিয়ে এসে চিনি ছাড়া লেবুর শরবতের গ্লাসটা রাখল আরহাম শিকদারের সামনে ট্রি টেবিলে। তুমি শাওয়ার নিবে বাবা? না, হাত মুখ ধুয়ে আসছি আম্মু। আচ্ছা। ইস্যু ফারিসকে ডেকে আনো। ফারিসকে ডাকতে যাওয়ার আগেই সে নেমে এলো। ফোন স্ক্রুল করতে করতে গিয়ে বসল ডাইনিং টেবিলে। আশফা সবার জন্য প্লেটে পোলাও বেড়ে নিলেন। ফারিস ফোনটা স্ক্রুল করা অফ করে পাশে রেখে দিল। কিচেনের দিকে তাকিয়ে প্রশ্ন করল সে, সাইমা আপা কই? ফারিসের প্রশ্নে আশফা বেগম তাকালেন ওর দিকে। হাতের কাজ করার মাঝেই জবাব দিলেন তিনি, উনি ওনার ঘরে কেন? লিটল গার্ল, ওনাকে ডেকে নিয়ে আসো। বিনা বাক্যে ব্যয় সাইমা খাতুনকে ডেকে আনলো ইসরাহ। ইসরার পেছনে পেছনে এগিয়ে এলেন সাইমা।
আমারে ডাকছো কেরে? আমাদের সাথে বসুন আপা। কেরে? ও যখন বলছে তখন বসুন খালা। সাইমা বসলেন ফারিসের অপর পাশের চেয়ারে। ততক্ষণে আরহাম শিকদার ফর্মাল ড্রেসআপ ছেড়ে নর্মাল লুঙ্গি আর ফতুয়া পরে এসে বসলেন। সবাইকে আসতে দেখে ফারিস গলা ঝেড়ে আওড়ালো, আব্বু। বলো। আমি আর ইসরা ফিরও যাব। ফারিসের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন আরহাম শিকদার। গম্ভীর কণ্ঠে শুধালেন তিনি, কবে? আজ রাতের টিকিট বুকিং করেছি। পরশুই আমার রেসিং ট্র্যাকে রেস আছে। আর রেসটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হায় হায় করে উঠলেন আশফা বেগম। কি বলছো এসব? তাই বলে আজই টিকিট বুকিং দিয়েছ? পরশু রেস প্রস্তুতি বাকি। যা ভালো হয় করো। কিন্তু, কোনো কিন্তু না আসু। ওদের যাতে ভালো হয় তাই করুক। এমনিতেও ফারিসের ওই দেশেই সব। এখানে তার কিছুই নেই। শুধু শুধু আটকে রেখে লাভ কি? ব্যস্ত শহর ঢাকার অর্ধেক মানুষ ঘুমের দেশে তলিয়ে গেছে। হাইওয়ে রোড আপাতত ফাঁকা। মাঝে মধ্যে রাস্তা কাঁপিয়ে হাওয়ার বেগে চলে যাচ্ছে গাড়িগুলো। ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে রিজভি। ইসরার আর ফারিস পেছনের সিটে বসা। সচরাচর ফারিসই ড্রাইভ করে, রিজভি তার পাশের সিটে বসে। কিন্তু আজ হাত কাটা থাকায় ইসরাহ তাকে ড্রাইভিং করতে দেয়নি। জোর করে পেছনের সিটে বসিয়ে রেখেছে। জানলার কাচের বাইরে ইসরাহ চোখ জোড়া নিবন্ধ। দেশ ছাড়ার আগে শেষবার প্রিয় মাতৃভূমির সবুজে ঘেরা গাছগুলো দেখে চোখ জুড়ানোর একটুখানি প্রয়াস। বিদেশ বিবুয়ে সব থাকলেও মাতৃভূমির মায়া থাকে না। থাকে না কাদা মাটির সোদা গন্ধ। বাইরে তাকিয়ে থাকার মাঝেই হু হু করে কেঁদে উঠল ইসরাহ। ফারিস ব্যস্ত হয়ে নিজের দিকে ফেরালো মেয়েটাকে। ইসরার দু গাল হাতে রাজলায় পুরে নিল নিজের। হোয়াটস হ্যাপেন্ড লিটল গার্ল? কাঁদছিস কেন জান? ইসরা হেলো মেলো হাতে জড়িয়ে ধরল ফারিসের কোমর। বুকে মুখ গুজে নাক টেনে শুধালো সে। আমার দেশ ছাড়তে ইচ্ছে করছে না ফারিস। ওখানে আমার কেউ নেই। কিচ্ছু নেই। কিন্তু আমাদের তো ফিরতে হবে লিটল জান। তোমার হাজবেন্ডের সাম্রাজ্য তো সুদূর আলাস্কাতে বেবি গার্ল। তাহলে আপনি একা ফিরে যান ফারিস। সত্যি? না আমি জানি না। ফারিস আর ইসরার এমন আদুরে মুহূর্ত দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না রিজভি। বার কয়েক চোখের পাতা ঝাপটে লুকিং গ্লাসে তাকালো সে। তার গম্ভীর কাটটা গোট্টা বশ এত নরম সুরে কথা বলছে। এত আদুরে কথা ও ফারিসের গলায় আসতে পারে? মানুষকে মেরে ছবি করা মানুষটাও এখন বউয়ের কাছে এসে বিড়াল হয়ে গেছে। হায় হায় করে উঠল রিজভি। সে ফের তাকালো। ইসরার দিক থেকে চোখ তুলে সামনে তাকাতেই লুকিং গ্লাসের আয়নাতে চোখাচোখি হলো ফারিস আর রিজভির। রিজভি তড়িৎ বেগে চোখ নামিয়ে নিল। ফারিস হাত লম্বা করে গাড়ির ভেতরের লাইটটা বন্ধ করে দিল। পরপর গমগমে কণ্ঠে বলল সে, রিজভি অ্যাক্সিডেন্ট করলে তোমাকে জ্যান্ত পুঁতব। আমার লিটল গার্ল আছে গাড়িতে। সরি সরি বসো। গ্লাসটা ঘুরিয়ে দাও। ওকে বসো। বাম হাতে স্টিয়ারিং ধরে ডান হাতে লুকিং গ্লাসটা ঘুরিয়ে দিল রিজভি। ফারিস ইসরাহ চুলে হাত বুলিয়ে চুমু খেলো মাথায়। ইসরাহ ততক্ষণে থেমে গেছে। নাক টেনে ফারিসের শার্টের টপ বাটনগুলো খুলে নাক গুজল তার প্রশস্ত বক্ষ বিভাজনে। প্রেয়সীর মন কাননের ভাবনা বুঝতে পেরে ফারিসও আরেকটু কাছে টেনে নিল ইসরাহকে। সুতির কামিজটার খাজ হাতিয়ে চেপে ধরল ইসরার সুঠল বাঁকানো কোমর। ফারিসের ঠান্ডা হাতের ছোঁয়াতে কেঁপে কেঁপে উঠল ইসরাহ। পরমুহূর্তে নিজেকে সামলেও নিল সে। এটা ইসরার জন্য নতুন নয়। কিন্তু তবুও ফারিস প্রতিবার ছুলেই ইসরাহ লজ্জায় লজ্জাবতী গাছের ন্যায় কুঁচকে যায়। বিছানায় কম্পোটার জড়িয়ে শুয়ে আছেন আশফা বেগম। ফারিস আর ইসরাহকে বিদায় দিয়েই জ্ঞান হারিয়েছিলেন তিনি। সাইমা আর আরহাম শিকদার ঘরে এনে শুইয়ে দিয়েছিল আশফা বেগমকে। কয়েকবার পানির ছাট দিলেও চোখ খুলেননি তিনি। অতঃপর আরহাম শিকদার ফ্যামিলি ডাক্তারকে কল করেছিলেন। ডাক্তার এসে বিপি আর প্রেশার চেক করে বলেছিলেন প্রেশার কমে গেছে। তাই হঠাৎ অজ্ঞান হয়ে গেছে। চিন্তার কিছু নেই। কিছুক্ষণ শুয়ে থাকলেই ঠিক হয়ে যাবেন। কিছু নির্দেশনা দিয়ে ডাক্তার চলে গিয়েছিলেন। সাইমা খাতুন বসে আছেন আশফা বেগমের কোলের কাছে। একটু পর পর প্যাচ প্যাচ করে কেঁদে উঠছেন তিনি। পরপর আবার আঁচলোটা টেনে চোখ মুছে নিচ্ছেন সাইমা। ফারিসের সাথে ঝামেলা করলেও এখন ছেলেটা চলে যাওয়াতে ওনার কষ্ট লাগছে। ছেলেটা একা ফিরলে তাও কম কষ্ট হতো। কিন্তু সে তো বউয়ের অধিকার খাটিয়ে সঙ্গে করে ইসরাহকেও নিয়ে গেছে। সেখানে তাকে বাধা দেওয়ারও ক্ষমতা ছিল না কারো। বরের অধিকার আছে বউকে সঙ্গে নেবার। বরং আটকানোটাই বেআইনি। আরহাম শিকদার ঘরে নেই। একটু আগেই ড্রয়িং রুমে গিয়ে টিভিতে খবর ছেড়ে বসেছেন তিনি। চোখ জোড়া ফুলে আছে ওনার। এতদিন তাও ইসরাহ ছিল। আজ থেকে সেও আর নেই। এত বড় বাড়িতে একা দুজন মানুষ থাকবেন।
এখন খুব করে আরহাম শিকদারের আফসোস হচ্ছে তখন কেন যে ফারিসকে বিদেশ পাঠিয়েছিলেন। একটু সামলিয়ে ছেলেটাকে কাছে রাখলেই হতো। কিন্তু সময় যাওয়ার পর কিছু আফসোস করে কপাল দ্বিখণ্ডিত করলেও তার ফয়সালা মিলে না। সময় প্রকৃতির নিয়মে চলে, আমরা কেবল তার সাক্ষী। ধীরে ধীরে চোখ খুললেন আশফা। আশফা বেগমকে চোখ খুলতে দেখে কান্না থামিয়ে একটু হেসে উঠলেন সাইমা। কি অজ্ঞান হইলা বউ, আমরা তো মেলা ডরাইছি। কানতে কানতে এমন অজ্ঞান হইছ? বাপ রে! গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে উঠে বসলেন আশফা। অবাক কণ্ঠে প্রশ্ন করলেন সাইমা খাতুনকে। কেন, কি হয়েছে খালা? কিতা হইছে মানে? আমিও তো আপনাকে তাই জিজ্ঞেস করছি। তোমার মাইয়া বিদেশ গেছে গা, এমন ভং ধরছ জেনে কিছু জানো না? ইসরাহ বিদেশ গেছে মানে? কি কথা বলছেন আপনি? আরহাম কোথায়? আব্বা তো নিচে। তড়িঘড়ি পায়ে বিছানা থেকে নামলো আশফা বেগম। হন্তদন্ত পায়ে আশফা করিডোরে আসতেই আরহাম শিকদারের সাথে ধাক্কা লাগলো ওনার। সাইমা খালা, কি বলছেন এসব আরহাম? কি বলছেন? ইসরাহ কোথায়? ইসরাহ কোথায় মানে? এই সহজ কথাটা বুঝতে পারছো না? আমার মেয়ে কোথায় বলো? বলতে পারবে না তো? আচ্ছা সরো সামনে থেকে, আমিই খুঁজে নিব আমার মেয়েকে। তোমাদের বলা লাগবে না। আশফা বেগমের এহেন কথার মানে বুঝলেন না আরহাম শিকদার। ওনার কাছে আপাতত আশফা বেগমের কথাগুলো নিছক রসিকতা বই, কিছুই ঠেকেছে না। গম্ভীর মুখে আরহাম শিকদার বললেন, রসিকতা বন্ধ করো আশফা। নিজে মেয়েকে বিদায় দিয়ে এখন বলছো ইসরাহ কোথায়? করিডোরের কর্নারে স্থান পাওয়া সোফাটায় এসে বসলেন আশফা। মাথা চেপে ধরে মনে করার চেষ্টা করে শুধালেন তিনি। কিন্তু আমার তেমন কিছুই মনে পড়ছে না আরহাম। আমার মনে হচ্ছে কেউ আমার স্মৃতিটা মুছে নিয়েছে। মানে? মানে ধরো, মনে হচ্ছে আমি আজ সারাদিন আমার মধ্যে ছিলাম না। আমার কিচ্ছু মনে পড়ছে না। কি হয়েছে না হয়েছে, বা আমি কি করেছি। আরহাম শিকদার এগিয়ে এলেন। আশফা বেগমের মাথায় হাত বুলিয়ে বললেন তিনি, একটু রেস্ট নাও, সব ঠিক হয়ে যাবে আশু। কথা শেষ করে রুমের দিকে চলে গেলেন আরহাম শিকদার। সেভাবেই আশফা বেগম সোফায় বসে রইলেন। মনে মনে ভাবলেন তিনি, এত সকাল ওনার ভোলার রোগ হয়ে গেল। প্লানের উইন্ডোর পাশের সিটে বসে আছে ইসরাহ। তার পাশের সিটে ফারিস বসা। রিজভি মাঝখানের সারিতে তাদের পাশাপাশি সিটে বসেছে। প্ল্যান ভর্তি একগাদা অচেনা মানুষ। কেবিন ক্রুর অ্যানাউন্সমেন্ট শুনে আশেপাশে তাকালো ইসরাহ। সবাই যার যার সিট বেল্ট বাঁধতে ব্যস্ত। নিজের কোমরের কাছে থাকা বেল্টের অংশ দুটো টেনে সামনে আনলো ইসরাহ। কখনো প্ল্যানে উঠার অভিজ্ঞতা না থাকায় বেল্টটা লাগাতে পারল না সে। অসহায় মুখ করে ইসরাহ ফারিসের দিকে তাকাতেই ফারিস নিজের বেল্টটা লাগিয়ে ঝুঁকে ইসরাহ বেল্টটাও লাগিয়ে দিল। সমস্যা হলে মুখ ফুটে বলতে হয় লিটল গার্ল। চুপ করে থাকাটা কোনো সমাধান নয়। ফারিসের কথার মাঝেই প্ল্যান মৃদু ঝাঁকুনি দিয়ে আকাশে উঠতে শুরু করল। ইসরাহ দু হাতে চেপে ধরল ফারিসের কবজি আর হাতের উপরিভাগ। ইসরার বড় বড় নখগুলো দেবে গেল ফারিসের কাটা ক্ষততে। ফিনকি দিয়ে রত ছুটল হাতের নরম মাংসপিণ্ড দিয়ে। চোখ বন্ধ করে নিল ফারিস। ডান হাত বাড়িয়ে ইসরাহ হাতে আলতো চাপড় বসালো সে। ধীরে ধীরে স্থির হলো ইসরাহ। সে চোখ মেলার আগেই হাত সরিয়ে নিল ফারিস। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসছি। ফারিস উঠে যেতেই ইসরাহ সিটের হাতল চেপে বসল। ল্যাবরেটরিতে এসে ট্যাপ ছেড়ে দিল ফারিস। সাদা পানির নিচে হাতের কবজি ধরতেই চিন চিন করে জ্বলন ধরল তাতে। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে ফারিস, ইসরাহ আর রিজভি। শীতে কম্পমান ইসরার ছোট্ট কা। দু হাত ঘর্ষণ করে নিজের গালে চেপে ধরল সে। নাক মুখ বরফ ন্যায় শীতল হয়ে আছে। ইসরাহকে কাঁপতে দেখে ফারিস নিজের ব্লেজারটা খুলে ইসরার শরীরে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। যদি মেয়েটা এতে একটু উষ্ণতা অনুভব করে। ফারিসের বাহুডোরে আবদ্ধ থেকে ও শীত করছে ইসরাহ। বাংলাদেশে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বড় হওয়া ইসরার জন্য আলাস্কার -15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাকে জমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ইসরাহকে কাঁপতে দেখে চেঁচিয়ে উঠল ফারিস, বাস্টার্ডটা এখনো গাড়ি নিয়ে আসছে না কেন রিজভি? ওকে আগে বলিসনি কেন এয়ারপোর্টে গাড়ি নিয়ে উপস্থিত থাকতে? ফারিসের চিৎকারে কেঁপে উঠল রিজভি। পকেট থেকে ফোনটা বের করতে করতে সে বলল, আমি কল দিচ্ছি, বসো ফাস্ট। রিজভি কল দেওয়ার আগেই একটা কালো গাড়ি এসে ওদের সামনে থামল। গাড়ি থামিয়েই তড়িৎ বেগে ড্রাইভার নেমে পড়ল গাড়ি থেকে। পেছনের সিটের ডোর খুলে দিতেই রিজভি নিচু কণ্ঠে গর্জে উঠল তার উপর, এতক্ষণ কোথায় ছিলি জানোয়ার? ম্যাম ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ছিল। সরি স্যার। ফারিস হাত উঠিয়ে ইশারায় করল রিজভিকে। আপাতত ইসরাহ সামনে কোনো সিনক্রিয়েট চায় না সে। ফারিসের ইশারার মানে বুঝতেই থেমে গেল রিজভি। ম্যাম আসুন।
চলো লিটল গার্ল। গাড়িতে উঠে পাশাপাশি বসল ইসরাহ আর ফারিস। রিজভি ফ্রন্ট সিটে বসেছে। সবাই গাড়িতে বসতেই ড্রাইভার হিটারটা অন করে দিল। গাড়ির পেছনে রাখা শপিং ব্যাগ থেকে ওভারকোটটা নিয়ে ইসরাহকে পরিয়ে দিল ফারিস। ঠান্ডার মাঝে উষ্ণতা পেয়ে সিটে পিঠ এলিয়ে শুল ইসরাহ। পরশু মধ্যে রাত থেকে আজ সকাল অবধি তারা ফ্লাইটে ছিল। ঢাকা থেকে আলাস্কায় সরাসরি কোনো ফ্লাইট রুট না থাকায় তাদের একবার ফ্লাইট পরিবর্তন করতে হয়েছিল। জার্নিতে ভালো করে খেতেও পারেনি ইসরাহ। অভ্যাস না থাকার দরুন শরীর ভেঙে এসেছে তার। গোলাপের পাপড়ির ন্যায় অধর জোড়া নীলচে কালো বর্ণ ধারণ করেছে। সিটে হেলান দিয়ে বাইরে তাকালো ইসরাহ। হাইওয়ে রোড দিয়ে গাড়ি চলছে, কিন্তু ঢাকা শহরের মতো জ্যাম নেই। নেই কোনো ধুলাবালি। বহুক্ষণ পর পর একটা গাড়ি দেখা যাচ্ছে, তাও বুলেটের গতিতে চলে যাচ্ছে সেগুলো। রোদ নেই, কুয়াশার আস্তরণে ঢেকে আছে আলাস্কা শহর। বিন্দু বিন্দু শিশির পড়ে রাস্তাগুলো ভিজে আছে। ইসরাহ বাইরে তাকিয়েই ফারিসকে ডাকল। ফারিস। ইসরার ক্লান্ত কণ্ঠের ডাক শুনে ফোন থেকে চোখ তুলে জবাব দিল ফারিস। বলো লিটল গার্ল, এখানে কি স্নোফল হয়? হুম। এখন হবে? হুম। ইসরাহ আর কথা বলল না। শীতে তার গলা শুকিয়ে কাঠ। একইভাবে বাইরে তাকিয়ে রইল সে। আস্তে আস্তে হিটারের গরমের শরীর ছেড়ে আসতে দেখে ভালোই লাগলো ইসরাহ। গাড়িটা এসে থামল ফারিসের বিলাসবহুল প্যালেসের গেটের সামনে। ইসরাহ গাড়িতে থেকেই ঘাড় বাঁকিয়ে তাকালো কালো মার্বেল পাথরের তৈরি দেওয়ালে ঘেরা প্যালেসটার দিকে। রিজভি আগে নেমে গিয়ে গেট খুলে দিতেই ড্রাইভার গাড়ি নিয়ে ভেতরে প্রবেশ করল। ফারিস গাড়ি থেকে নেমে এগিয়ে এসে ইসরার পাশের ডোরটা খুলে দিল। নামো লিটল প্রিন্সেস। ইসরার নামল। চারপাশে চোখ বুলোতেই তার চোখ গিয়ে আটকালো কালো গোলাপের ঝাড়টাতে। অবাক চোখে গোলাপগুলোর দিকে তাকিয়ে রইল সে। এই প্রথম সামনে থেকে তার কালো গোলাপ দেখা। ফারিসের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে সাবধানী পায়ে গোলাপের গাছগুলোর দিকে এগিয়ে গেল ইসরাহ। আলতো হাতে ছুঁয়ে দিল শিশির ভেজা কলি আর আধ ফুটন্ত গোলাপগুলোকে। পরপর মাথা এগিয়ে সুবাস নেওয়ার চেষ্টা করল সে, কিন্তু ঠান্ডার কারণে কোনো সুবাসই লাগলো না তার নাসারন্ধে। ইসরাহকে ওদিকটাতে ব্যস্ত থাকতে দেখে দরজার লক খুলতে ব্যস্ত রিজভিকে ডাকল ফারিস। বলুন বসো। কল দ্য ক্লিনিং স্টাফ অন আ চেয়ার ইন দ্য স্টেডিয়াম অ্যান্ড সো দ্যাট দেয়ার ইজ নো ডাস্ট অ্যান্ড আস্ক অলিভার টু ডু দ্য রেস্ট অব দ্য হোর্স শ চেক আপস। আই উইল নট গো টু দ্য ট্র্যাক টুডে। ওকে বসো। আরসালানকে আমি পড়ে দেখছি। ওকে বসো। রিজভিরা বেরিয়ে যেতেই ফারিস গেট লক করে দিল। পাহাড়ের খাজে প্যালেসটা হওয়ার দরুন গেট খোলা থাকলে বন্য প্রাণী ঢুকে পড়ার সম্ভাবনা আছে। গেট লক করে ফারিস ধীর পায়ে এগিয়ে এলো ইসরাহ কাছে। শক্ত ডাটা থেকে হেঁচকা টানে একটা গোলাপ ছিঁড়ে নিল ফারিস। গোলাপটা ইসরার কানের পাশে গুজে দিতে দিতে শুধালো সে। লিটল প্রিন্সেস, তোমার ফ্লাওয়ার্স দেখা হয়েছে? এইবার তাহলে আমাকেও তোমাকে দেখার একটু সুযোগ দাও। ফারিসের কথায় ভেংচি কাটল ইসরাহ। আমার এখনো দেখা হয়নি, কিন্তু আমার এখনই তোমাকে দেখা লাগবে। অধৈর্য ফারিস পাজা কোলে তুলে নিল ইসরাহকে। বড় বড় পা এগিয়ে গিয়ে দরজার লক পাসিং করল সে। দরজা খুলে ইসরাহকে নিয়ে ভেতরে প্রবেশ করল ফারিস। পুরো প্যালেসের ভিতর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। ফারিস দরজার পাশে রাখা সেন্টর টেবিলের উপর থেকে রিমোট নিয়ে বাটনে প্রেস করতে রুমটা আলোয় ঝলমল করে উঠল। আরেক দফা অবাক হল ইসরাহ। আপনি এখানে থাকেন ফারিস? ইয়েস প্রিন্সেস, কেন পছন্দ হয়নি তোমার? না না, তেমন কিছু না। আসলে কোনো পুরুষও যে এতটা গোছালো হতে পারে আমার জানা ছিল না। ইসরার প্রশ্নে বিশেষ কায়দায় হৃদয় কুঁচকে নিল ফারিস। সন্দেহের স্বরে শুধালো সে। সবাই কি তোমার ফারিস নাকি? না না। তাহলে রুমে যাই এইবারে। হ্যাঁ বোধক মাথা নাড়ালো ইসরাহ। লাল গালিচা পাতানো সিঁড়িগুলো মারিয়ে উপর তলায় এলো ফারিস। প্রথমের রুমটাই তার। এই রুমের দরজাতেও লক সেট করা। লক প্রেস করে রুমে ঢুকে ইসরাহকে কার্পেট বিছানো মেঝেতে দাঁড় করিয়ে দিল ফারিস। এগিয়ে গিয়ে উত্তরের বড় জানলার পর্দাটা সরিয়ে দিল সে। অন্ধকার সরে যেতেই ইসরাহ পুরো রুমটাতে চোখ বুলালো। বেডের পেছনের দেওয়ালের কাছটাতে এসে চোখ জোড়া আটকে গেল ইসরাহ। দেওয়ালের বেশ ভাগ অংশ জুড়ে তার একটা আর্ট বাধাই করে লাগানো। ছবিটার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ এতটাই নিখুঁত, যেন পেন্টিংটাতে জীবন্ত ইসরাহ বসে। পেন্টিং থেকে চোখ সরিয়ে পেছনে তাকিয়ে ফারিসকে খুঁজল ইসরাহ। সে ততক্ষণে ওয়াশরুমে ঢুকে পড়েছে। শাওয়ারের পানির শব্দ শোনা যাচ্ছে ভেতর থেকে। ফারিসকে শাওয়ার নিতে দেখে ইসরাহ এগিয়ে এসে উত্তরের জানলাটার পাশ ঘেঁষে দাঁড়ালো। কাচের কার্বারগুলো খুলে দিতেই দমকা হাওয়া ছুঁয়ে দিল তার শরীর। জানলাটা সম্পূর্ণ গ্রিল খোলা।
এখান থেকে সামনের উঁচু পাহাড়গুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। সবুজ লতা পাতায় ঘেরা পাহাড়গুলো দেখে গা ছমছম করে উঠল ইসরার। গাছে গাছে এতটাই জঙ্গল হয়েছে যে বড় পাহাড়গুলোর নিচে সম্পূর্ণটাই অন্ধকার। সূর্য না উঠার দরুন তা আরও দ্বিগুণ ভয়ঙ্কর ঠেকল ইসরাহ কাছে। আলাস্কার ছোট্ট দিন শেষে সন্ধ্যা পড়েছে। সাদা বরফের পাহাড়ের খাঁজ কেটে সূর্য আবার আকাশে ফিরে গেছে। যদিও এখানে তেমন একটা সূর্যের দেখা মিলে না, তাই বলা চলে আকাশের আলো আবার আকাশেই ফিরে গেছে। সদ্য শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়েছে ইসরাহ। পুরো রুমে চোখ বুলিয়ে খুঁজল ফারিসকে। সে নেই। রুমটা আবছা আলো আধারিতে ডুবে আছে। ইসরাহ ভয় লাগলো এমন ভুতুড়ে পরিবেশে দাঁড়িয়ে থাকতে। দ্রুত পায়ে এগিয়ে এসে দরজা খুলে বেরিয়ে পড়ল ইসরাহ। ব্যালকনির দিকটাও অন্ধকার। উপর থেকে ঝুঁকতেই সে দেখল ড্রয়িং রুমের দক্ষিণ পাশটাতে আলো জ্বলছে। ওদিকে কিচেন তখন দেখেছিল সে। ইসরাহ ছুট লাগালো, এক ছুটে এসে থামল কিচেনের সামনে। বুকে হাত চেপে হাঁপড়ের রোগীর মতো করে দম নিল সে। পরপর কিচেনের ভেতরে উকি ঝুঁকি দিল ইসরাহ। কিচেন এপ্রন পরিহিত ফারিস রান্না করছে। কড়াইয়ের তেল গরম হতেই পেঁয়াজ ছেড়ে দিল ফারিস। ইসরাহ এসে দাঁড়ালো তার পেছনে। তার অস্তিত্ব বুঝতে পেরে ঘুরে দাঁড়ালো ফারিস। শাওয়ার শেষ লিটল গার্ল? আমি বাকি রান্নাটা করি। ফারিস জবাব দিল না। ইসরাহ কোমর চেপে কাউন্টারের উপর বসিয়ে দিল তাকে। খোসা ছাড়ানো চিংড়ি মাছ ভেজে রাখা। প্লেটটা ইসরাহ হাতে ধরিয়ে দিয়ে শুধালো সে। শ্রিম্প ফিশ তো তোমার পছন্দ, তাই না? খেয়ে দেখো কেমন হয়েছে। ইসরাহ কাটা চামচে গেথে একটা চিংড়ি মাছ মুখে দিল। ফারিস ততক্ষণে খিচুড়ির গ্রেভিতে চাউল ঢেলে দিয়েছে। দক্ষ হাতে চাউল নেড়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিল ঢাকনা দিয়ে। আপনি রান্নাও পারেন? একা থাকি যেহেতু, তাই সব কাজই টুকটাক শিখে রাখতে হয় লিটল প্রিন্সেস। একা থাকতেন কেন? তুমি ছিলে না যে, তাই একা থাকতাম। এই জঙ্গলে কেন থাকেন ফারিস? ভয় লাগে না আপনার? না লিটল গার্ল, আমার তো ভয় লাগছে, মনে হচ্ছে এই বুঝি জঙ্গলটা এগিয়ে এসে আমাকে খেয়ে ফেলবে। আমি থাকতেও ভয় পাও লিটল গার্ল? আমি তোমার পাশে থাকতে পৃথিবীর কোনো খারাপ শক্তিই তোমার ক্ষতি করতে পারবে না। কেউ তোমাকে ছোঁয়ার আগে আমাকে মোকাবিলা করতে হবে প্রিন্সেস। আপনি এত সিরিয়াস হয়ে যাচ্ছেন দেখি। আমি তো ফাজলামি করেছি। হ্যান্ড গ্লাভস খুলে হাত ধুয়ে নিল ফারিস। টাওয়ালে হাত মুছে শুধালো সে। চলো তোমাকে পুরো প্যালেসটা ঘুরিয়ে আনি। ইসরার ছোট্ট শরীরখানা নিজের শক্ত সামর্থ্য বাহুডরে তুলে নিল ফারিস। অপর হাতে চিংড়ি মাছের প্লেটটা ইসরার পেটের উপর রেখে দিল সে, যাতে রুমগুলো দেখার ফাঁকে ফাঁকে ইসরাহ খেতেও পারে। কিচেন থেকে বেরিয়ে ফারিস ড্রয়িং রুমের লাইটগুলো জ্বালিয়ে নিল। সোনালি আর সাদা বাতির আলোয় সাদা কাঁচগুলো চকচক করে উঠল। ড্রয়িং রুমের একপাশটাতে পুরোটাই কাচের দেওয়াল। এদিক থেকে পেছনের জঙ্গলটা স্পষ্ট দেখা যাচ্ছে। সবার আগে সিঁড়ির পাশের রুমটাতে গেল ফারিস। বিছানা সহ যাবতীয় আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। ফারিসের রুম থেকে এই রুমটা তুলনামূলক ছোট। পরপর পাশের রুমটাতে গেল সে। এই রুমটা পুরোটাই লাইব্রেরি। বড় বড় সেলফে থরে থরে বই সাজানো। ইসরার ফারিসের হাতের বাঁধন ছাড়িয়ে মেঝেতে নেমে পড়ল। এই সব বই আপনার ফারিস? মাঝারি টেবিলটাতে গিয়ে বসল ফারিস। কপালের পাশটা চুলকাতে চুলকাতে ভরাট গলায় জবাব দিল সে। ইয়েস লিটল গার্ল। অবাক কণ্ঠে ইসরাহ বলল। সবগুলো পড়া শেষ? না, পেছনের সেলফের গুলো পড়া শেষ। এই সেলফের গুলো এখনো বাকি। আমি কি এই বইগুলো পড়তে পারি? অফকোর্স বেবি গার্ল, হোয়াটস মাই নিজ ইয়োর্স। ইসরাহ অবাক চোখে ঘুরে ঘুরে লাইব্রেরিটা দেখল। হাতের নাগালে পাওয়া বইগুলো ছুঁয়ে দিল আলতো হাতে। খুশিতে গদগদ কণ্ঠে শুধালো সে। আমার বই কত ভালো লাগে আপনি জানেন ফারিস? লাইব্রেরি বই দেখলেই ইচ্ছে করে লাইব্রেরির সব বই আমার বাড়ি নিয়ে আসি। এই সবগুলো বই তোমার লিটল প্রিন্সেস। প্রয়োজন হলে রিজভিকে বলে দিও, ও আরও বই এনে দিবে। ইসরার হাঁটতে হাঁটতে রুমের শেষ সেলফের কাছে এসে দাঁড়ালো। এখানে তেমন কোনো বই নেই। কিছু ধুলো পড়া কাগজ আর পুরনো মোটা বই আছে, যেগুলো দেখেই বোঝা যাচ্ছে পড়ার অবস্থায় নেই। হঠাৎ ইসরার চোখে বাঁধল কালো কাপড়ে পেঁচানো অদ্ভুত একটা বইয়ে। বইটার পাশের আরও একটা লাল তারা আঁকা বই। কালো কাপড়ে পেঁচানো বইটা ইসরাহ ধরতেই ফারিস আচমকা এসে চট করে তার হাত থেকে বইটা কেড়ে নিল। অবাক হওয়ার সাথে ইসরাহ সেলফের কাঠে ব্যথাও পেল কিছুটা। খড়খড়ে কাঠের খোঁচাতে কনুইয়ের জায়গাটা ছিলে গেছে। ফোটা রতের অস্তিত্ব দেখা দিয়েছে সেখানে। এই বইটা ধরো না লিটল গার্ল। এটা পুরনো বই, পড়ার অবস্থাতে নেই। ফেলে দিব দিব করে আর ফেলে দেওয়া হয়নি। ততক্ষণে ইসরাহ কনুইয়ে হাত চেপে চোখ মুখ কুঁচকে নিয়েছে। মুখ বাড়িয়ে ঠোঁট গোল করে ফু দিল জায়গাটাতে।
ফারিস বই দুটো একদম উপরের থরে তুলে রাখল। হাত ঝেড়ে ইসরার দিকে তাকালো সে। ইসরার হাতে রথের অস্তিত্ব বুঝতে পেরে ব্যতিব্যস্ত হয়ে উঠল ফারিস। কবজি চেপে টেনে নিয়ে ইসরাহকে টেবিলের উপর বসিয়ে দিয়ে ড্রয়িং রুমে ছুটল সে। পরপর ফার্স্ট এইড বক্সটা নিয়ে ফিরে এলো ফারিস। তুলোতে জীবাণুনাশক নিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো সে। পুরো লাইব্রেরির সব বই তোমার, লিটল প্রিন্সেস। কিন্তু ওই বইগুলো তোমার ধরা নিষেধ। আমাকে জিজ্ঞেস করা ব্যতীত ওই বইগুলো সেলফ থেকে নামাবে না। একদমই না, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা আমার মোটেই পছন্দ না লিটল জান। ফারিসের মুখের দিকে তাকিয়ে পা দুলিয়ে ইসরাহ প্রশ্ন করল। ওগুলো কিসের বই ফারিস? তোমার প্রয়োজনীয় না। বলুন না। ইসরার কৌতূহলী কণ্ঠে বিরক্ত হলো ফারিস। আমায় রাগিও না লিটল গার্ল। ওয়ান টাইম ব্যান্ডেজটা ইসরার কমিয়ে মেরে অপরিষ্কার তুলোগুলো মুঠোয় নিয়ে বেরিয়ে গেল ফারিস। ইসরার আরও একবার পুরো লাইব্রেরি চোখ বুলিয়ে নিল। শুভ্র বাতির আলোতেও কেমন গুমট বেঁধে আছে রুমটাতে। গা কাটা দিয়ে উঠল তার। তড়িৎ বেগে টেবিল থেকে নেমে লাইব্রেরি রুম থেকে বেরিয়ে গেল ইসরাহ। যাওয়ার আগে স্লাইডিং ডোরটা বন্ধ করে দিল সে। ফারিস কিচেনে চপিং বোর্ডে শসা আর টমেটো কাটছে সালাদ বানানোর জন্য। ইসরার ধীর পায়ে এগিয়ে এসে তার পাশে দাঁড়ালো। আলতো হাতে উদম দেহের ফারিসকে জড়িয়ে ধরল সে। নিজের মেদহীন সুঠাম পেটের উপর আড়াআড়ি ভাবে ইসরার হাতের অস্তিত্ব টের পেতেই ফারিস কিঞ্চিত ঠোঁট বাঁকালো। আগের মতোই নিজের কাজে মনোনিবেশ করল সে। নরম কণ্ঠে ইসরাহ ডাকল। ফারিস, ফারিস শস। ফারিসের বুকে দুয়াঙুলের সাহায্যে মৃদু টিজ করল ইসরার। এইবারে ও ফারিস জবাব দিল না, বরং একই তালে শসাগুলোকে টুকরো টুকরো করে চলেছে সে। যেন ইসরাহকে সে দেখতেই পারছে না। ইসরার চেপে ধরল ফারিসের দুহাত। ফারিসকে নিজের দিকে ঘুরিয়ে দাঁড় করালো সে। ঘুরে দাঁড়ালো ফারিস। ইসরার দিকে না তাকিয়ে বরং কিচেন কাউন্টারের দিকে তাকালো সে। ইসরাহ ফারিসের গাল চেপে নিজের দিকে পেরানোর চেষ্টা করল। কিন্তু এইবারে ও ব্যর্থ হল সে। পরপর ফারিসের পায়ের পাতার উপর উঠে দাঁড়ালো ইসরাহ। দুহাত ফারিসের মাথার পেছনে নিয়ে মাথা নামিয়ে নিজের সমান করতে চাইল তাকে। অতঃপর ফারিসকে অবাক করে দিয়ে নিজের অধরের মাঝে পুরে নিল ফারিসের অধর বৃন্ত। ফারিস ইসরাহ গাল চেপে ধরে নিজের থেকে ছাড়িয়ে নিল তাকে। ফারিস, সিডিউস করতে চাইছো? আমার সান্নিধ্য চাইছো? এইবারে লজ্জা পেল ইসরাহ। মুখ নামিয়ে নিল সে। ফারিস তার কামিজের ফাঁক গলিয়ে ঠান্ডা হাত জোড়া রাখল ইসরাহ কোমরে। ধীরে ধীরে ফারিসের হাতের বিচরণ বাড়ল। তার সাথে ইসরার শরীরের মৃদু কম্পন। ফারিস প্লি, জ, হোয়াট বেবি গার্ল, আপ, নিয়া, মি প্লি, জ, মুখে বলো, তাহলেই তো হলো। আমার আপনাকে চাই ফারিস। আপনার ভালোবাসা চাই ফারিস প্লিজ। আর ইউ সিউর? ইয়েস। ইসরাহকে আরেকটু জ্বালাতে তার কোমরে চিমটি কাটল ফারিস। ডেম সিউর? কোটি% সিউর। ইসরার স্বীকারোক্তি পেয়ে তাকে কোলে তুলে নিল ফারিস। দুপায়ের সাহায্যে ফারিসের কোমর জড়িয়ে ধরল ইসরাহ। পরপর হাসকি স্বরে ফারিস শুধালো। আরেকটু নিচে নামো লিটল গার্ল। তাহলে বেটার ফিল করতে পারবে। ফারিসের কথার মানে ধরতে পেরে মুখ লুকিয়ে হাসল ইসরাহ। সারা রাতের ঘনিষ্ঠ ভালোবাসার মুহূর্ত কাটিয়ে শেষ রাতে ঘুমিয়েছিল ফারিস আর ইসরাহ। বর্তমানে সকাল 7:30 বাজে। সবে সবে আকাশের রং লাল হতে শুরু করেছে। ফারিসের ফোনটা বিকট শব্দে বেজে উঠল। বেড সাইড টেবিলে হাতরে ফোনটা নিয়ে রিসিভ করল ফারিস। ঘুম ঘুম চোখে ভরাট কণ্ঠে হ্যালো বলল সে। অপর পাশ থেকে রিজভি জবাব দিল। বসো রিজভি বলছি। বলো। বসো, রেস দুপুরে শুরু হবে। আপনি আর ম্যাম কখন আসবেন? রিজভির কথায় ইসরার দিকে তাকালো ফারিস। মেয়েটার চোখে মুখে ক্লান্তির ছাপ। সারারাত নির্ঘুম থাকার দরুন এমন দশা হয়েছে। তুমি সব রেডি করো, রাখো। আমরা দুপুরেই আসব। সব প্রস্তুত, বসো। শুধু আপনি শেষবারে একবার চেকিং দিলেই হবে। ওকে। কল কেটে বেড ছেড়ে উঠে দাঁড়ালো ফারিস। সোফার উপর থেকে সাদা টাওয়াল টানিয়ে কোমরে পেঁচিয়ে নিল তা। জানলার পর্দা সরিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফারিস। হিটার অন করে বাথটাবে পানি ছেড়ে দিল সে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেডের পাশে এসে দাঁড়ালো ফারিস। আলুথালু শরীরে ইসরাহ এখনো ঘুমিয়ে আছে। কম্পিউটারটা সরিয়ে ইসরাহকে তুলে নিল সে। বড় বড় কদমে ওয়াশরুমে ঢুকে বাথটাবের মৃদু গরম পানিতে ইসরাহকে শুইয়ে দিতেই সে জেগে উঠল। অবাক চোখে নিজের অবস্থান নির্ণয় করে চেঁচিয়ে উঠল ইসরাহ। ফারিসস, এসব কি? আমি পানিতে কি করছি? শাওয়ার নিবে প্রিন্সেস? এত সকালে কেন? কাল রাতের কথা মনে নেই লিটল গার্ল? সকাল 9টা বাজে। বাইরে আজও সূর্য ওঠেনি। কুয়াশার আস্তরণে ডেকে আছে প্রকৃতি।
ধীরে ধীরে ফোঁটা ফোঁটা কুশা পড়ছে। ড্রয়িং রুমের কাচের দেয়ালের সাথে লেপ্টে দাঁড়িয়ে আছে ইসরাহ। বিস্ময়কর অক্ষিযুগল সবুজে ঘেরা জঙ্গলের কোলে নিবন্ধ। মুখে এক গাল পাস্তা। পাস্তা চিবুতে চিবুতে জঙ্গল নিয়ে গবেষণা করছে ইসরাহ। কুয়াশার মাঝে অদ্ভুত ভয়ঙ্কর দেখাচ্ছে জঙ্গলটাকে। লিটল গার্ল কাম হেয়ার বেবি। আসছি। ফারিসের ধীর কণ্ঠের ডাকে কাচের বেষ্টনীর দেওয়ালের পাশ থেকে সরে এসে আদুরে বিড়াল ছানার ন্যায় ফারিসের শরীর ঘেঁষে সোফায় বসল ইসরাহ। ফারিস পাস্তার বাটি থেকে এক চামচ পাস্তা তুলে দিল ইসরার মুখে। পূর্ণ দৃষ্টিতে ইসরার দিকে তাকালো ফারিস। টপসের কলারটা ঠিক করে শুধালো সে। তুমি আমাকে কতটা ভালোবাসো প্রিন্সেস? অনেকটা পরিমাপ জানি না। যদি কখনো শুনো আমি তোমাকে পাওয়ার জন্য পাপ করেছি, তাহলে আমাকে ছেড়ে চলে যাবে জান? হঠাৎ এই প্রশ্ন কেন? উত্তর দাও। মুচকি হাসল ইসরাহ। ফারিসের বাইশেপে মুখ গুজে ধীরে ধীরে সে প্রশ্ন করল। আপনি বুঝি পাপও করেন? কি পাপ করেছেন? এটা আমার প্রশ্নের উত্তর না লিটল গার্ল। যাব না। ভালোবাসা পাওয়ার জন্য পাপ করলে তা পাপ হয় না। তোমার অ্যান্সার কি তখনও সেইম থাকবে? হুমম। হা কর। ইসরা হা করতেই ফারিস শেষ চামচ পাস্তা ওকে খাইয়ে বাটিটা নিয়ে সোফা ছেড়ে উঠে গেল। ইসরা ফের গিয়ে দাঁড়ালো কাচের পাশে। মিনিট পাঁচেক ফেরোতেই ফারিস ফিরে এলো। চলো প্রিন্সেস। ইসরাহ ঘুরে দাঁড়ালো ফারিসের হাতে একটা কালো ওভারকোট। ইসরাহ ফারিসের কাছে যেতেই তাকে কোটটা পরিয়ে দিল ফারিস। সাদা টপস আর কালো জিন্সের সাথে ওভারকোটটা বেশ মানিয়েছে ইসরাহ পরনে। ফারিস ও ইসরাহ সাথে মিল রেখে সাদা শার্টের সাথে কালো ব্লেজার স্যুট পরেছে, তার উপর ওভারকোট। প্রস্তুত হয়ে ইসরাহকে ড্রয়িং রুমে বসিয়েই গ্যারেজ থেকে গাড়ি বের করল ফারিস। পরপর হিটার অন করে গাড়িটাকে কিছুক্ষণ গরম হওয়ার সময় দিল সে। ঠান্ডা অবস্থায় গাড়ির স্টিয়ারিং ধরাটাও মুশকিলের। হাত অবশ হয়ে আসে। গাড়ির চাকা ফিচলে যায়। দ্য গোল্ডেন হর্স রেসকোর্স, ফারিসের 5 বছর ধরে তিলে তিলে গড়ে তোলা হর্স রেসিং ট্র্যাক। তার ট্র্যাকের নাম বর্তমানে আন্তর্জাতিক গেমিং জগতেও ছড়িয়ে পড়েছে। ডিসেম্বর থেকে মার্চ পর্যন্ত রেসও হয় ভালো পরিমাণের। দ্য গোল্ডেন হর্স রেসকোর্সের 20% শেয়ার আরসালান আতাকুলের নামে। ট্র্যাকের মূল ফটকে এসে থামল ফারিসের গাড়িটা। কালো গাড়িটা পার্কিং লটে গাড়ি পার্ক করে ইসরাহকে নিয়ে ট্র্যাকে প্রবেশ করল ফারিস। ইসরাহ চোখ বুলিয়ে চারদিকে অবলোকন করল। তার জন্য এই সব কিছুই নতুন। বাংলাদেশে থাকাকালীন খুব একটা ঘোরাঘুরি করতে পারেনি ইসরাহ। স্কুল আর কলেজ থেকে পিকনিকে গিয়েছিল মোট 2 বার। তারপর আশফা বেগম আর আরহাম শিকদারের সাথে কক্সবাজার গিয়েছিল একবার। এতটাই তার ঘোরাঘুরি গণ্ডি। সারা মাঠ জুড়ে সোনালি বালি চিকচিক করছে। মাঠের চারদিকে লোহার বেড়ি দ্বারা ঘেরা, যাতে রেসের সময় কোনো ঘোড়া মাঠ ছেড়ে বেরিয়ে দর্শকদের উপর আক্রমণ না করতে পারে। সোনালি বালির বিশাল মাঠটা পেরিয়ে গ্যালারির সরু সিঁড়ি বেয়ে অ্যাপার্টমেন্টে এলো ফারিস ইসরাহ দুজনে। লিফটে চড়ে 4 তলার বাটনে প্রেস করল ফারিস। আমরা কোথায় যাচ্ছি ফারিস? আমার কেবিনে লিটল গার্ল। তুমি ওখানে বসেই রেস দেখবে। বাইরে বেশ ঠান্ডা। ফারিসের কথার বিপরীতে ইসরাহ কিছু বলল না। ততক্ষণে লিফট এসে থামল 4th ফ্লোরে। লিফট থেকে নামতেই লম্বা ব্যালকনি। দুপাশে দুটো করে 4টে রুম। ফারিস প্রথম দরজাটাতে লক প্রেস করল। মুহূর্তেই পিপ পিপ শব্দ করে দরজাটা খুলে গেল। দরজা ঢেলে ইসরাহকে নিয়ে রুমে প্রবেশ করল ফারিস জওয়ান। ওরা রুমে ঢুকে পড়তেই ফারিসের রুমের অপোজিটের দরজাটা বন্ধ করে দিল লিয়ানা। রাগী চোয়াল নিয়ে আরসালান আতাকুলের সামনের সোফায় এসে বসল সে। লিয়ানার সংকীর্ণ চোয়াল দেখে ফিচেল হাসল আরসালান আতাকুল। ফারিসের ওয়াইফকে দেখেছ? হ্যাঁ, বাঙালি একটা ক্ষেত। ড্রিঙ্কসের গ্লাসটা মুঠোয় নিয়ে উঠে এসে লিয়ানার পাশে বসল আরসালান। ফারিস জওয়ানকে তোমার লাগবে লিয়ানা? ইয়াহ, আই নিড হিম। হাউ বিগ করেজ হি ইজ রিজেক্টস মি। লিয়ানার রাগে ঘি ঢালতে আরসালান নিচু স্বরে বলল। তুমি ওর ওয়াইফের মতো সুন্দর নাকি? ওর ওয়াইফকে দেখেছ তুমি? কি বলতে চাইছো তুমি? ওই বাঙালি মেয়েটা আমার থেকে বেশি সুন্দর? হাউ ফানি আরসালান। সহজ, ফারিসের ওয়াইফ ওর সামনে থাকলে তোমার আর ফারিসকে পাওয়া হবে না। হোয়াট ডু ইউ মিন? আই মিন আই অ্যাম কলিং ফারিস জওয়ান। I will make him drinks while talking about racing. Then you mix aphrodisiac chocolate in his drinks. তোমার এই প্ল্যান কাজে আসবে? ইউ নো দ্যাট আফ্রোডিসিয়াক চকলেটে হর্নির মেডিসিন থাকে। ফারিস এতটাও সুপুরুষ না যে হর্নি হয়েও নিজেকে তোমার থেকে দূরে রাখবে। ওকে, বিনিময়ে আমাকে কি দিবে? লিয়ানা কপাল কুঁচকে নিল। ডান হাত এগিয়ে স্লাইড করল আরসালানের মুখশ্রীতে। কি চাও তুমি? ফারিসের ওয়াইফকে। আরসালানের হাত থেকে অ্যালকোহলের গ্লাসটা কেড়ে নিল লিয়ানা।
এক চুমুক অ্যালকোহল গিলে বলল সে। নিয়ে যাও, এমনিতেও আমার সহ্য হচ্ছে না ওই মেয়েকে। গুড বাই দা ওয়ে, আফ্রোডিসিয়াক চকলেট কোথায়? চকলেট বেড সাইড টেবিলের ড্রয়ারে আছে। লিয়ানা উঠে গেল চকলেট নিতে। আরসালান ফোনের কল লিস্টে ঢুকে ফারিসের নাম্বার ডায়াল করল। প্রথমবারেই ফোন রিসিভ করল ফারিস। ফারিস জাওয়ান স্পিকিং। কোথায় তুমি? কেন? আমার দুঃখে হার্ট অ্যাটাক করেছ নাকি? আরসালান বিদ্রূপ হাসল। বলতে পারো তাই। তাহলে তোমার হার্ট অ্যাটাক করাই উচিত মিস্টার আতাকুল। আমার কেবিনে আসবে একবার? জরুরি কথা ছিল। ফারিস জাওয়ানের এত খারাপ দিন আসেনি যে তোমার স্পাম ভর্তি রুমে গিয়ে জরুরি কথা শুনবে সে। রিজভি কাল সার্ভেন্ট দিয়ে সব ক্লিন করেছিল। তাই তুমি নির্দ্বিধায় আসতে পারো। আসছি, রাখো। গ্যালারির কোলাহলের ঊর্ধ্বে কাচঘেরা বারান্দায় বসে মাঠের দিকে তাকিয়ে আছে ইসরাহ। তার সামনে টেবিলে কয়েক রকমের স্ন্যাক্সের আইটেম আর জুস। ফারিস রুমে বসে ল্যাপটপে কাজ করছিল। আরসালানের কল পেয়ে ল্যাপটপ অফ করে উঠে দাঁড়ালো ফারিস। শক্ত বুট জুতোর শব্দ তুলে বারান্দায় এসে দাঁড়ালো সে। ঝুঁকে ইসরাহ মাথায় চুমু খেয়ে আওড়ালো ফারিস। আর কিছু লাগবে লিটল গার্ল? মাঠ থেকে চোখ সরিয়ে ফারিসের দিকে তাকালো ইসরাহ। জুসের স্ট্রোটা মুখ থেকে বের করে মিষ্টি হাসল সে। না না, এতগুলো খাবার আমি শেষ করতে পারবো না। তাহলে দরজাটা ভালোভাবে লক করে দাও। আমি আসলে পিকহোল দিয়ে দেখে তারপর খুলবে কেমন? আচ্ছা। আমি 5 মিনিটের মধ্যেই ফিরছি প্রিন্সেস। এই 5 মিনিট নিজের খেয়াল রেখো লিটল গার্ল। দুপুরের শেষ লগন। প্রকৃতি ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডা। রেসও শেষের পথে। গ্যালারির দর্শক সংখ্যা আগে থেকে কমে এসেছে। আরসালানের কেবিনে মুখোমুখি বসে আছে ফারিস আর আরসালান। ফারিস তীক্ষ্ণ চোয়াল শক্ত করে আরসালানকে পরখ করছে, যে কিনা নিজ মনে ড্রিঙ্ক করতে ব্যস্ত। লিয়ানা পর্দা আড়ালে লুকিয়ে আছে। ওদের সামনের সেন্টর টেবিলে বিভিন্ন পদের বাদাম চিপস আর দামি ব্র্যান্ডের অ্যালকোহলের বোতল। সামনে গ্লাস দুটোতে অর্ধেক পরিমাণ অ্যালকোহল পরিবেশন করা। আরসালানের গ্লাসের ড্রিঙ্ক শেষের পথে। কিন্তু ফারিস এখনো গ্লাসটা ছুঁয়েও দেখেনি। আরসালান নেশাক্ত কণ্ঠে ফারিসকে বলল, তোমার ওয়াইফ জানে? আরসালানের প্রশ্নে পায়ের উপর পা তুলে বসল ফারিস। কি? তোমার সব অপকর্মের কথা? তুমি আজ পর্যন্ত কটা মার্ডার করেছ? জানে তো সে? ফারিসের ওষ্ঠ এইবারে কিঞ্চিত বাঁকালো। আমার ওয়াইফকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের? জ্বলছে নাকি কোথাও? পোড়া গন্ধ পাচ্ছি মনে হয়। তোমার বংশের বাতি কি তবে পুড়ে গেল নাকি আরসালান আতাকুল? তোমার সুখ আমার সহ্য হয় না ফারিস জাওয়ান। তাই জ্বলাটা কি স্বাভাবিক না? ইয়াহকে আমার অপকর্মের কথা বলে একবার চেষ্টা করে দেখতে পারো। লিটল গার্ল তোমার কথা শোনে কি না? আরসালান এবার ফিচেল হাসল, যেন ফারিসের কথাগুলোয় সে বিনোদন পাচ্ছে। তোমার লিটল গার্ল আমার কথা শুনলে কি করবে তুমি? ফারিস সোজা হয়ে বসল। ঝুঁকে গ্লাসটা নিয়ে সম্পূর্ণ অ্যালকোহলটা শেষ করে নিল। ফের বোতল থেকে গ্লাসে ঢেলে জবাব দিল সে। তাহলে আমার রেসিং ট্র্যাক তোমার। আর কি চাও তুমি? তোমার জুনোর ফ্ল্যাটটা, ওটা আমার বেশ পছন্দ হয়েছে। লাক্সারিয়াস এন্ড হাই কোয়ালিটির রুমগুলো। ওকে, ডিল ডান। লিটল গার্লের উপর এত ভরসা? মেয়ে মানুষ বুঝে কম লাফায় বেশি ফারিস জাওয়ান। তোমার একটা খুনের কথা শুনেই তোমার লিটল গার্ল উড়ে পালাবে। হ্যাঁ, আমার লিটল জান এমন কিছু করবে না। চ্যালেঞ্জ করলাম। মানুষ পরিবর্তনশীল ফারিস। আমার লিটল গার্ল না। তুমি ধ্বংসের দ্বারস্থ ফারিস। একটা ভুল সিদ্ধান্তে তুমি শেষ। শেষ হবে তোমার তিলে তিলে গড়া সাম্রাজ্য। চ্যাল লে। ফারিস পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই সে সোফায় ঢলে পড়ল। এলোমেলো হাতে শার্টের উপরের দিকের বোতামগুলো নিল ফারিস। হঠাৎ এত গরম লাগছে কেন তার বুঝল না সে। 2-3 বার মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে বসতে চাইল ফারিস। কিন্তু আরসালান আর লিয়ানার কুৎসিত প্ল্যানের কাছে এইবারে ফারিস নুয়ে গেল। চিৎকার করে ঘোর লাগা কণ্ঠে শুধালো সে, আমার ড্রিঙ্কসে কি মিশিয়েছিস কুতোত্তার বাচ্চা? এমন লাগছে কেন? আরসালান হাসল, পর পর 2 আঙুলের সাহায্যে তুড়ি বাজালো সে। লিয়ানা বেরিয়ে এলো আড়াল থেকে। আরসালান আর লিয়ানা দুজনের চোখে মুখে বিজয়ের হাসি। খুশিতে গদগদ হয়ে লিয়ানা বলল, ফাইনালি ফারিস জাওয়ান ইজ মাইন। এনজয় ইউর নাইট লিয়ানা। সেম টু ইউ। আরসালান বেরিয়ে গেল রুম থেকে। লিয়ানা দরজায় লক দিয়ে ফারিসের পাশে এসে বসল। আলতো হাত শার্টের কলারে রাখতেই নিভে আসা দৃষ্টিতে ফারিস চোখ তুলে তাকালো। লিয়ানার মুখটা ঝাপসা তার চোখে। কিন্তু পারফিউমের ঝাঝালো সুভাষ ফারিসের নাসারন্ধ ছড়িয়ে তীক্ষ্ণ মস্তিষ্কে পৌঁছাতেই সে বুঝল মেয়েটা তার লিটল গার্ল না। বাম হাতের সাহায্য লিয়ানাকে ধাক্কা মারল ফারিস। লিয়ানা ছিটকে গিয়ে মেঝেতে পড়ল।
দূরে সর আমার লিটল গার্ল ছাড়া পৃথিবীর সব নারী ফারিস জাওয়ানের জন্য হারাম। তোমার ওয়াইফ তো বাঙালি, তোমার সাথে বেড পারফরমেন্সে তাল মেলাতে পারে? থেমে থেমে ফারিস শুধালো, তোমার মতো প্রস্টিটিউট নাকি ও? সে র ওয়াইফ। বেড পারফরমেন্স শব্দটা ওর সাথে যায় না। ওসব শব্দ তোমাদের মতো টিউটদের জন্য নির্ধারিত। মেঝে থেকে উঠে ফের ফারিসের পাশে বসল লিয়ানা। বড় বড় জ্ঞান নিজের কাছে রেখে এর থেকে ভালো বেডে আসো। আমার তোমাকে চাই মিস্টার ফারিস জাওয়ান। আমার চাবি এতটাও সস্তা না যে কোনো লোকেই সেট হয়ে যাবে। ইট ইজ ভেরি এক্সপেন্সিভ, উইচ অনলি মাই ওয়াইফ ক্যান হ্যান্ডেল। রিয়েলি? লিয়ানার শেষের কথায় সোজা হয়ে বসল ফারিস। সোফার পাশ থেকে পানির বোতল নিয়ে চিপি খুলে পুরো বোতলের পানিটুকু মাথায় ঢেলে দিল সে। পানি দিয়ে চোখ মুখে ধুয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করল ফারিস। পকেট থেকে রিভলভারটা বের করে নল চেপে ধরল। পাশে বসা লিয়ানার কপালে হুঙ্কারের স্বরে আওড়ালো ফারিস, রিভলভারটা দেখেছিস? সাইলেন্সর ফিট করা। একটা বুলেট ভরে দেই জায়গা মতো। সারা জীবনের মতো উত্তেজনা চলে যাবে। এইবারে লিয়ানা ভয় পেল। রিভলভার নামাও ফারিস। সত্যি সত্যিই গুলি লেগে যাবে। নামাও ফারিস, তুমি তোমার মধ্যে নেই এখন। ফারিস কথা শুনল না। অপর হাতে পকেট থেকে ফোনটা নিয়ে কল দিল রিজভিকে। রিজভি কোথায় তুই? গ্যালারিতে বসো। কোনো প্রয়োজন আমি আসব? আরসালানের কেবিনে আয়। কল কেটে দিল ফারিস। রিভলভারের বাট দিয়ে লিয়ানার কপালে বাড়ি মারল সে। সোফার হাতায় লুটিয়ে পড়ল লিয়ানা। বাঁকা হাসল ফারিস। ফারিসের কেবিনের সামনে দাঁড়িয়ে আছে আরসালান। ডুপ্লিকেট কি চাবিটা দরজার লকের নবে ঢুকিয়ে ঘোরাতেই দরজা খুলে গেল। চাবিটা আগে থেকেই তার কাছে ছিল। রুমে ঢুকে চারদিকে চোখ বুলালো আরসালান। সারা কেবিন খালি। ধীর পায়ে এগিয়ে গিয়ে ব্যালকনিতে উকি দিল সে। তার সন্দেহই ঠিক। ইসরাহ বারান্দায় বসে রেস দেখছে। লিটল গার্ল। আরসালানের ডাকে ঘুরে তাকালো ইসরাহ। অপরিচিত এক পুরুষকে ব্যালকনির দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত দাঁড়িয়ে পড়ল ইসরাহ। অবাক চোখে আরসালানের দিকে তাকিয়ে প্রশ্ন করল সে, কে আপনি? গেস করো তো লিটল গার্ল। ফারিসের নামে ডাকছেন কেন? কে আপনি? উত্তর দিন, আমি কিন্তু ফারিসকে ডাকব। ডাকবে প্রিন্সেস? ডাকো। আবার আমাকে এসব নামে ডাকছেন? পাগল হয়েছেন নাকি? আরসালান এগিয়ে এলো। হাত বাড়িয়ে ছুঁয়ে দিল ইসরাহ কোমল গাল। আরসালানের ছোঁয়া শরীরে লাগতেই মৃদু কেঁপে উঠল ইসরাহ। ঘৃণায় হাতের জুসের ক্যানের সম্পূর্ণ জুসটুকু ছুঁড়ে মারল আরসালানের চোখের দিকে। পরপর পিছিয়ে গিয়ে লাথি বসালো আরসালানের তলপেটে। কুকিয়ে উঠল আরসালান। ব্যথায় চোখ মুখ কুচকে মেঝেতে বসে পড়ল সে। ব্লাডি গার্ল, এটা কি করছো? আহহ, আমার চোখ। আরসালানের পাশ কাটিয়ে ব্যালকনি থেকে বেরিয়ে রুমে এসে দাঁড়ালো ইসরাহ। উদ্ভ্রান্তের ন্যায় এদিক সেদিকে তাকালো সে। কি করবে এখন সে? ফারিস কোথায়? দরজার কাছে ছুটে গিয়ে লকের হ্যান্ডেলে চাপ প্রয়োগ করল ইসরাহ। কিন্তু দরজা খুলল না। ততক্ষণে আরসালান উঠে দাঁড়িয়েছে। টেবিলের উপর রাখা ফ্লাওয়ার বাসটা নিয়ে এগিয়ে এসে দাঁড়ালো ইসরাহ ঠিক পেছনে আরসালানের অস্তিত্ব বুঝতেই ইসরাহ হাত জোড়া থেমে গেল। আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে সে পেছনে তাকানোর আগেই আরসালান বাসটা ছুঁড়ে মারল ইসরাহ মাথার পেছনে। অতঃপর ছুঁড়ে দিল কিছু বিষ বাক্যে। তোমার ফারিস জাওয়ান আমার কেবিনে লিয়ানাকে নিয়ে ফিজিক্যাল খেলায় মত্ত আছে। মেয়েটা তোমার থেকে দ্বিগুণ সুন্দর। প্রফেশনাল পুরুষ মানুষ পরিবর্তনশীল। যেই নারীর কাছে তারা শান্তি পায়, সেই নারীতেই ডুব দেয়। জ্ঞান হারানোর আগে আরসালানের তিক্ত কথাগুলো শুনে বিষিয়ে গেল ইসরার মন। কিন্তু মস্তিষ্ক যেন ফারিসের নামে বলা কথাগুলো মানতে পারল না। আরসালান বেরিয়ে গেল কেবিন থেকে। সন্ধ্যার শেষ ভাগ। আলাস্কা জুড়ে পিনপতন নির্বতায় ঢেকে গেছে। বড় বড় দালানগুলোতে বাতি জ্বলছে। হাসপাতালের ফিনাইল আর ডেটলের তীব্র ঝাঝালো গন্ধ নাসারন্ধে প্রবেশ করতেই চোখ মেলে তাকালো ইসরাহ। পিটপিট করে চোখ মেলে এদিক ওদিক তাকিয়ে নিজের অবস্থান বোঝার চেষ্টা করল সে। বাম হাতের শিরায় স্যালাইন চলছে। বিলাসবহুল সাদা রঙের পর্দা দ্বারা আবৃত কেবিনের মাঝে একটা বেড। মাথার উপর সাদা আলোর টিমটিম বাতি জ্বলছে। তার পাশের দেয়ালে হিটার সেট করা। স্ট্রেনে স্যালাইন রাখা। পাশের দুজনের বসার মতো একটা সোফা। ইসরাহ হাতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করল, কিন্তু পারল না। মাথার পেছনে চিনচিনে ব্যথা করছে। মাথায় হাত দিয়ে বুঝল কপালে ব্যান্ডেজ করা। ইসরাহ এদিক ওদিক তাকানোর মাঝেই ট্রে হাতে একজন নার্স প্রবেশ করলেন কেবিনে। ইসরাহকে উঠতে দেখে মৃদু ধমকে উঠলেন তিনি। কি আপনি উঠছেন কেন? এই অবস্থায় নড়চড় করবেন না। স্যালাইনের পাইপে ব্লাড উঠে যাবে। ইসরাহ শুয়ে পড়ল।
আমার হাজবেন্ড কোথায়? ওনাকে একটু ডেকে দিবেন? ইসরার কথায় ভয় পেল নার্সটা। টেবিলের উপর ট্রেটা রেখে নিচু স্বরে বলল সে। উনি বাইরে। বড় স্যার বহু কষ্টে ওনাকে বাইরে আটকে রেখেছিলেন এতক্ষণ। আপনার চেকআপ শেষ করে ওনাকে ভেতরে আসার অনুমতি দিবেন। কেন কি করেছেন উনি? নার্সটা এগিয়ে এলো ইসরার দিকে। হাতে প্রেসারের মেশিনের ফিতেটা বেঁধে নিল। আমাদের একজন স্টাফের গায়ে হাত তুলেছেন। ওনার অবস্থা জোরসর। ইসরার আটকে উঠল। কি বলছেন? জি ম্যাম, পুলিশ কেস করতে বলায় উনি রিভলভারের বাট দিয়ে কপালে আঘাত করেছে। ওদের কথার মাঝেই ডাক্তার প্রবেশ করলেন কেবিনে। এখন কেমন লাগছে মিসেস ফারিস? ভালো ডাক্তার। এই অবস্থাতে মাথায় চোট পেলেন কিভাবে? গড ব্লেসড ইউ। বড় সর কোনো ক্ষতি হলে তো বাচ্চা আঘাত পেত। ভাগ্য ভালো মেঝেতে পড়েও পেটে চোট পাননি। ইসরার নিজের কানকে বিশ্বাস করতে পারল না। আচানক ছটপটিয়ে উঠে বসল সে। ডাক্তার কি ভুল বলেছে? নাকি সে ভুল শুনেছে? বাচ্চা? কার বাচ্চা? কিসের বাচ্চা? কি বল লেন ডাক্তার? বাচ্চা মানে? আপনি 5 সপ্তাহের প্রেগন্যান্ট। জানতেন না? অবাকের চরম পর্যায়ে নিজের পেটে হাত রাখল ইসরা। তার চোখে জ্বালা করছে, কান্না পাচ্ছে, শরীরে অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে। এ কেমন অনুভূতি? ইসরার তো এর সাথে পরিচিতি নেই। উত্তেজনা আর আনন্দের অদ্ভুত মিশেলে ইসরা কথা হারিয়ে ফেলল। পেটে হাত রেখে চোখ বন্ধ করে নিল সে। আপনার হেলথ আপাতত ঠিক আছে। আমি মিস্টার ফারিসকে ডেকে দিচ্ছি। ওনার সাথে কথা বলুন। ইসরা কেবল শুনে গেল। ডাক্তার আর নার্স বেরিয়ে গেল কেবিন থেকে। ইসরা এখনো তেমন ভাবে বসে আছে। সব কিছু তার কাছে স্বপ্নের মতো ঠেকেছে। যেন ঘুম ভাঙলেই সব থেমে যাবে। দরজা ঠেলে রুমে প্রবেশ করল ফারিস। ছিটকিনি দিয়ে দ্রুত পায়ে ইসরার শিউরে এসে হুট করে বক্ষ বিভাজনের জাপটে ধরল ইসরাহকে। যেন ছাড়লেই ইসরা হারিয়ে যাবে। বহু ঝড় ঝাপটার পর মেয়েটাকে সে নিজের করে পেয়েছে। মায়ের পর ইসরাহি একমাত্র মানুষ যাকে সে নিজের থেকেও ভালোবাসে। ধীর লয়ে হিসহিসিয়ে ফারিস বলল, এতক্ষণ অজ্ঞান ছিলে কেন লিটল গার্ল? আমি ভয় পেয়েছিলাম তো জান। তুমি ছাড়া ফারিসের আর কে আছে বলো? নিজের যত্ন নিতে বলেছিলাম তো। আঘাত পেলে কি করে? কে ফারিসের কলিজায় হাত দিয়েছে লিটল প্রিন্সেস? জবাব দাও না লিটল গার্ল। ফারিসের বাঁধন এতটাই দৃঢ় হলো যে ইসরাহ পিঠে ব্যথা পেল। হুঁশে ফিরল ইসরাহ। তড়িৎ বেগে ফারিসের পিঠের শার্ট খামছে ডুকরে কেঁদে উঠল সে। ফারিস ব্যতিব্যস্ত হল। ভাবল মেয়েটার মাথা ব্যথা করছে। তাই ইসরাহ পিঠে আলতো হাত বুলিয়ে টপাটপ কটা চুমু খেল তার মাথায়। মাথা ব্যথা করছে লিটল গার্ল? ভয় পেয়েছ? কিচ্ছু হয়নি দেখো। তুমি তোমার ফারিসের বাহুডোরে আবদ্ধ। আর কোনো ভয় নেই ওয়াইফি। প্রিন্সেস ওপেন ইউর আইজ। ইসরাহ মাথা নাড়িয়ে না বোঝালো। যার অর্থ সে ভয় পায়নি। মাথাও ব্যথা করছে না। কান্নার ধমক সামলে ধরা গলায় ইসরাহ আওড়ালো। কনগ্রেটস ফারিস জওয়ান, আপনি বাবা হতে চলে ছেন। আমি ছাড়াও আপনার জীবনে এমন কেউ আসতে চলেছে যে আপনাকে ভালোবাসবে। ইসরার আটকে আটকে বলা কথাগুলোই যেন যথেষ্ট ছিল ফারিসকে জমিয়ে দেওয়ার জন্য। তার শক্ত হাত জোড়া দুর্বল করার জন্য। ইসরার পিঠ থেকে খসে পড়ল ফারিসের হাত জোড়া। অনুভূতিহীন চোখে তাকিয়ে রইল ফারিস। তার সারা শব্দ না পেয়ে ইসরা সোজা হয়ে বসল। নিজের হাতের মুঠোয় নিল ফারিসের হাত জোড়া। তীর তীর করে কাঁপছে ইসরার ফর্সা নাক। অধর বৃন্ত টকটকে লাল বর্ণ ধারণ করেছে। ফারিসের এমন নির্লিপ্ততায় ভয়ে জমছে ইসরাহ মনে। ফারিস কি খবরটাতে খুশি না? আপনি কি খুশি না ফারিস? ফারিস অধর কামড়ে বিস্তর হাসল। চাওয়ার থেকেও বেশি যখন মানুষ পেয়ে যায়, তখন আনন্দ প্রকাশের সীমা থাকে না লিটল গার্ল। তুমি আমার জীবনের শ্রেষ্ঠ উপহার। তোমার দেওয়া উপহারগুলোও আমার কাছে তেমন। আমার জীবনের থেকেও দামি। ফারিস থামল। তার গলা কাঁপছে। চোখে মুখে অদ্ভুত প্রফুল্লতা। হাসি আর কান্নার মাঝের অবস্থা তার। ইসরা হেসে ফেলল। তার মানে আপনি খুশি হয়েছেন? হু, কতটা? অনেকটা কুইন। ইসরা খিলখিলিয়ে হেসে শুধালো। আমিও। শুয়ে পড়ো কুইন। স্যালাইন চলছে লিটল জান। ইসরা শুয়ে পড়ল বেডে। ফারিস কম্পিউটারটা ওর গলা অবধি টেনে দিল। পরপর সে চেয়ার টেনে ইসরাহ বেডের পাশে বসল। খিদে পেয়েছে লিটল গার্ল? না। দু হাতের মাঝে ইসরাহ ডান হাত নিয়ে ফারিস শুধালো। আরসালান তোমাকে কি করেছে লিটল গার্ল? অজ্ঞান হয়ে গিয়েছিলে কেন? ও কি তোমাকে ব্যাড টাচ করেছে? ওই লোকটা আমার গাল ছুঁয়েছিল। তুমি কি করেছ তখন? আমি ওর তলপেটে দুটো লাথি দিয়েছি। আর চোখে জুস ছুঁড়ে মেরেছি। ফারিস শীতল কণ্ঠে শুধালো। দ্যাটস মাই গার্ল, আরও একটা দুটো ঘুষি দিতেই পারতে।
সুযোগ সব সময় আসে না জান। যখন যা ইচ্ছে করে ইচ্ছে পূরণ করে নিবে লিটল প্রিন্সেস। তোমার হাজবেন্ড সব সামলে নিবে। ফারিস: বলো কুইন, উনি বলেছিলেন আপনি নাকি? আমি কি বলো? উনি বলেছিল আপনি নাকি অন্য মেয়ে নিয়ে ওনার কেবিনে জিক্যাল হয়েছিলেন। আপনি নাকি আমাকে ছেড়ে দিবেন। কথা শেষে ইসরার চোখের কার্নিশ বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ফারিস বুঝল আরসালান তার লিটল গার্লকে ভুল বোঝানোর উদ্দেশ্যে তার কেবিনে গিয়েছিল। ব্রেইন ওয়াশ করার চেষ্টাও করেছে। ফারিস হাত বুলালো ইসরার মাথায়। আমার ডিএনএর প্রথম থেকে শেষ বিন্দুটা অবধি শুধুমাত্র তোর শরীরে প্রবেশ করবে লিটল গার্ল। তুমি ব্যতীত অন্য কোনো মহিলার সাধ্যই নেই যে কিনা আমার ডিএনএ গ্রহণ করার স্পর্ধা দেখাবে। আমি তাকে পৃথিবী থেকে সরিয়ে দিব। ফারিস জওয়ানের শরীরের উপর একমায় অধিকার খাটাতে পারবে তার লিটল গার্ল। ফারিসের কথায় চোখ নামিয়ে নিল ইসরা। ফারিস যে এমন কথা বলবে তা সে বুঝতেই পারেনি। লোকটা বড্ড নির্লজ্জ হচ্ছে। দিন দিন তাকে লজ্জা দেওয়ার খেলায় মেতেছে সে। ফারিস চেয়ারটা টেনে ইসরার উদরের কাছে এসে বসল। ঝুঁকে ধীরে মাথা রাখল তার চ্যাপ্টা উদরে। জলদি মাম্মার পেট থেকে ল্যান্ড করো মামুনি। পাপা তোমাকে খুব ভালোবাসবে। অনেক আদর দেওয়া বাকি তোমাকে। হন্তদন্ত পায় আরসালানের কেবিনে প্রবেশ করল রিজভি। দরজা ঠেলে কেবিনে ঢুকে অবাক হল সে। মেঝেতে রতাত অবস্থায় পড়ে আছে লিয়ানা। জ্ঞান আছে কিনা বুঝতে পারল না রিজভি। ফারিস মাথা চেপে ধরে সোফায় বসে আছে। লিয়ানার পাশ কাটিয়ে ফারিসের কাছে গেল রিজভি। আলতো হাতে ফারিসের বাহু ঝাঁকিয়ে ডাকল সে। বসো। কি হয়েছে আপনার? বসো, শুনতে পারছেন? রিজভি পানি দে। ওরা আমার গ্লাসে কিছু মিশিয়েছে। ফারিসের আদেশ পেতেই তড়িৎ বেগে ওয়াশরুম থেকে জগ ভর্তি পানি আর টাওয়াল নিয়ে এলো রিজভি। ফারিস সোজা হয়ে বসল। সম্পূর্ণ পানিটা মাথায় ঢেলে টাওয়াল দিয়ে মাথা চেপে ধরল সে। কিছুক্ষণ পর একটু স্থির হলো ফারিস। কয়েকবার মাথা ঝাঁকিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। লিয়ানাকে জুনোর ফ্ল্যাটে নিয়ে যাও। আমি লিটল গার্লের কাছে যাচ্ছি। আমার লিটল প্রিন্সেস ভয় পাবে একা। ওকে বসো। আপনাকে দিয়ে আসবো। যেতে পারবেন? হুমম। দ্রুত পায়ে আরসালানের কেবিন থেকে বেরিয়ে গেল ফারিস। কেবিনের দরজায় লক প্রেস করতেই দরজা খুলে গেল। ভেতরে প্রবেশ করতেই বুক কেঁপে উঠল ফারিসের। তার লিটল গার্ল মেঝেতে পড়ে আছে। তার পুরো পৃথিবীটা ঠান্ডার মধ্যে মেঝেতে পড়ে আছে। মাথার পেছনে থেকে ফ্লোরে রত গড়ানোর দাগ। বেড সাইড টেবিল থেকে পানির গ্লাস এনে ইসরাহ চোখে মুখে ছিটালো ফারিস। কিন্তু উঠল না ইসরাহ। উপায়ান্তর না পেয়ে ইসরাহকে পাজাকোলে তুলে হসপিটালে ছুটেছিল ফারিস। অমানিসার অন্ধকারের মাঝে টিমটিম আলোর একটা লাল বাতি জ্বলছে। ধীরে ধীরে চোখ মেলে তাকালো লিয়ানা। অনেকক্ষণ ধরে চোখ বন্ধ থাকায় চোখে বাল্বের আলো পড়তেই চোখ বন্ধ করে নিল সে। ফের ধাতস্থ হয়ে চোখ খুলল লিয়ানা। একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে সে। এদিক ওদিক তাকালো লিয়ানা। রুমটা আর পাঁচটা সাধারণ রুমের মতো না। কেমন ভ্যাপসা উদ্ভট পচা গন্ধ আসছে। সে ঠিক বুঝতে পারছে না গন্ধটা কিসের। এর মধ্যে খট করে একটা শব্দ হলো। ফের চেয়ারে মাথা ফেলে চোখ বন্ধ করে নিল লিয়ানা। ঘরে কেউ প্রবেশ করেছে। জুতোর শব্দ আসছে। লিয়ানার তীক্ষ্ণ মস্তিষ্কে ধরতে পারল দুজন মানুষ আছে এখানে। চোখ খুলল না সে। অজ্ঞান হওয়ার ভান ধরে পড়ে রইল সে। একটা লোক চেয়ার টেনে তার বরাবর এসে বসল। লিয়ানার নাকে পৌঁছালো অর্কিডের মিষ্টি সুভাষ। চট করে চোখ খুলে নিল সে। মনের অজান্তেই লিয়ানার মুখ দিয়ে বেরোলো একটা নাম। ফারিস। ফারিস তখন দু হাতে কালো গ্লাভস পরতে ব্যস্ত। লিয়ানা অবাক চোখে সামনে বসা মানবকে দেখল। ফারিসের পরনে কালো হুডি। দু চোখ ছাড়া সম্পূর্ণ মুখ কালো কাপড়ে ঢাকা। ফারিসের বাদামি মনির দু চোখ দেখে তাকে চিনতে কষ্ট হলো না লিয়ানার। ওই দু চোখ একবার কেউ দেখলে তা ভুলতে পারবে না সে। লিয়ানাও তার ব্যতিক্রম নয়। এসব কি ফারিস? আমাকে এখানে এনেছ কেন? রিজভি ছোট একটা টেবিল ভর্তি মাঝারি থেকে বড় ধাঁচের ছুরি কাঁচি মোমবাতি সহ দিয়াশলাইয়ের বক্স এনে রাখল ফারিসের পাশে। অবাক চোখে সবটা দেখল লিয়ানা। এতক্ষণ স্বাভাবিক থাকতে পারলেও এইবারে আর তা পারল না সে। বাঁধন থেকে ছাড়া পেতে হাত পা নাড়াতে শুরু করল লিয়ানা। আমাকে ছেড়ে দাও ফারিস। আমি কিন্তু চিৎকার করব। ফারিস কান দিল না লিয়ানার কথায়। সে টেবিলটা নিজের দিকে টেনে নিল। ছুরিগুলো তুলে ধার দেখতে ব্যস্ত হলো ফারিস। পরপর বিরক্তি নিয়ে রিজভিকে ডাকল সে। রিজভি। ইয়েস বসো। শেষবার ছুরিগুলো ধার দেশনি? এমন বোতা কেন এগুলো? বসো, শেষবার স্টিফেনের সময় ধার দিয়েছিলাম। কিন্তু আপনি তো এসব কিছুই তখন ব্যবহার করেননি। তাই এইবারে আর ছেলেদের এসব ধার দিতে বলিনি।
বিরক্তিতে সূচক উচ্চারণ করল ফারিস। দানবীয় কদমে চেয়ার ছেড়ে ট্রেটা হাতে উঠে গেল সে। পেছনে রাখা বড় টেবিলের উপর ট্রেটা রেখে দিল ফারিস। লিয়ানা কিঞ্চিত সাহস করে রিজভিকে ডাকল। এসব কি রিজভি? বসকে সিডিউস করতে চেয়েছিস? এখন সেই সিডিউসের আদর নিবি না? তুমি আমাকে তুই তুকারি করছো কেন? ম্যামের জায়গা নেওয়ার খুব ইচ্ছে না? কথা শেষ করে লিয়ানার গালে শক্ত হাতের চর বসালো রিজভি। আহা রিজভি, শক্ত খরচ করছিস কেন? বস বড্ড ছোপা করছে মেয়েটা। তোর এখন কি করতে ইচ্ছে করছে একে? ফিচেল হাসল রিজভি। একে আমি খুন করি বস? ফারিস আর জবাব দিল না। নিজের জায়গায় এসে বসল সে। রত নেওয়া শেষ তো? নাকি তুই সেটাও ভুলে গেছিস? তাহলে কিন্তু তুই শেষ বারস্টার্ড। জি বস, শেষ। 2 ব্যাগ নিয়েছি। রেফ্রিজারেশনে রেখেছিস? জি। কিসের রতের কথা বলছো তোমরা দুজনে? কার রত নিয়েছ? আমার ড্রিঙ্কসে কি মিশিয়েছিলি? মানে, সোজা সাপটা সত্যি বল, নয়তো নৃশংসতার চিপাগলি দেখাতে আমি বাধ্য হব। লিটল গার্ল ব্যতীত কোনো নারী শরীর দেখতে আমি ইচ্ছুক নই। না বললে কি করবে শুনি? আমার বডি দেখবে? ফারিস অদ্ভুত হাসল। রিজভি, তোর যা ইচ্ছে কর। আমি গেলাম। আফ্রো ডিসিয়াক। পা জোড়া থেমে গেল ফারিসের। ঘুরে দাঁড়ালো সে। আমার দান আমার উপরেই ছুড়তে চেয়েছিলি? এসব আফ্রোডিসিয়াক বা চাল ফারিস জওয়ানের মেশিন খাড়া করাতে পারবে না। তার মানে কি তুমি পুরুষ না? আদৌ তোমার মেশিন কাজ করে তো? চান্স না পেলে কত কি বলে মানুষ। রিজভি, ওর বাঁধন খুলে দে। ফারিস ফের চেয়ারে বসল। গ্লাভস পরা বা হাতে লিয়ানার ডান হাতটা টেনে টেবিলের উপর রাখল। বাই দা ওই, কোন হাত দিয়ে ড্রিঙ্কসে ওসব মিশিয়েছিলি? এই হাতই তো, তাই না? ধারালো ছুরি দিয়ে লিয়ানার প্রথম আঙুলে আঘাত করল ফারিস। গগন বিদায়ী চিৎকার দিল লিয়ানা। রুমটা সাউন্ড প্রুফ থাকায় সেই চিৎকার বাইরে পৌঁছাতে পারল না। সারা রুম বেজে ফের ওদের তিনজনের কানে লাগল। ফিনকি দিয়ে লাল তরল ছুটল তার আঙুল দিয়ে। খুব শখ না ফারিসের ছোঁয়া পাওয়ার? এই নে। একটু পর পরের আঙুলটাতেও টান বসালো ফারিস। আর একটু ছোঁয়া। একইভাবে লিয়ানার পুরো ডান হাতে ছুরি দিয়ে আঁচড় টানল সে। রতে সাদা টেবিলটা লাল হয়ে গেল। ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে রেখেছে লিয়ানা। বেদনায় নীল হয়ে উঠেছে তার মুখ। অধর জোড়া এত শক্ত করে কামড়ে ধরেছে যেন এখনই রত বেরিয়ে আসবে। বহু কষ্টে লিয়ানা বলল, ফারিস, তুমি এমনটা করতে পারো না। আমার লিটল গার্লের কাছ থেকে যেই আমাকে আলাদা করতে চাইবে, তাকেই আমি এমন শাস্তি দিব। এর থেকেও বাজে শাস্তি দিব তাকে। তোর শেষ ইচ্ছে কি? একবার চুমু খাবো তোমাকে। পুনরায় লিয়ানার মুখে চুমু খাবো শুনে দ্বিগুণ মাথা গরম হয়ে গেল ফারিসের। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ছুরিটা মেঝেতে ছুঁড়ে মারল ফারিস। গমগমে কণ্ঠে রিজভিকে বলল সে। রিজভি, ওর ঠোঁটে ছ্যাঁক দে, যাতে এমন কথা দ্বিতীয়বার উচ্চারণ না করতে পারে। ফারিসের পাশ থেকে সরে রিজভি গরম ছুরিটা চেপে ধরল। লিয়ানার ওষ্ঠ, চোখ জোড়া চেপে বন্ধ করে নিল লিয়ানা। গাল বেয়ে পড়ল গরম নোনা জল। ফারিস ফের শুধালো, এইবার বল, তোর শেষ ইচ্ছে কি? একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে, তোমার বুকে মুখ গুজে একবার তোমার অর্কিড পারফিউমের সুবাস নিতে দিবে। ফারিস জওয়ান, মৃত্যু তো আমাকে দিবেই, তবে শেষ ইচ্ছেটা রাখো। জীবনে অনেক পুরুষের সান্নিধ্যে গিয়েছিলাম, কতজন চেয়েও আমাকে পায়নি, কিন্তু তোমার মতো এতটা ব্যক্তিত্ববান পুরুষ আমি দ্বিতীয়টি দেখিনি। একবার তোমাকে জড়িয়ে ধরতে দিবে, তোমার বুকে মুখ গুজে একবার তোমার অর্কিড পারফিউমের সুবাস নিতে দিবে ফারিস জওয়ান। মৃত্যু তো আমাকে দিবে, তবে শেষ ইচ্ছেটা রাখো। জীবনে অনেক পুরুষের সান্নিধ্যে গিয়েছিলাম, কতজন চেয়েও আমাকে পায়নি, কিন্তু তোমার মতো এতটা ব্যক্তিত্ববান পুরুষ আমি দ্বিতীয়টি দেখিনি। ফারিস সারা ঘর কাঁপিয়ে হেসে উঠল। পরপর সামনে থেকে বড় একটা ইঞ্জেকশনের সিরিজ নিয়ে এক চোখ বন্ধ করে ছুঁড়ে মারল লিয়ানার ঠোঁটের দিকে। ইঞ্জেকশনের সূচটা গেথে গেল লিয়ানার নিচের ঠোঁটের মাঝ বরাবর। হৃদয় কাঁপানো চিৎকার দিল লিয়ানা। সূচটা নিচের ঠোঁটে গেথে থুতনিতে এসে লেগেছে। সূচের খোঁচায় গোলগলিয়ে রত বেরোল লিয়ানার থুতনি দিয়ে। মেয়েটার মরি মরি দশা। হাতের ব্যথা, মাথা ব্যথা, তার সাথে এখন আবার যোগ হয়েছে ঠোঁটের ব্যথা। সব মিলিয়ে লিয়ানার ইচ্ছে হচ্ছে নিজের গলার টিপে ধরতে। তার আর সহ্য হচ্ছে না ফারিসের টর্চার। পরম তৃপ্তির সহিত সেই দৃশ্যটা অবলোকন করল ফারিস। লিয়ানা ততক্ষণে থুতনি চেপে ধরেছে। অপর হাতে ইঞ্জেকশনের সিরিজটা বের করার চেষ্টা করল, কিন্তু পারল না সে। ফারিস চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হেঁচকা টানে লিয়ানার ঠোঁট থেকে সিরিজটা বের করে নিল সে।
ফের চিৎকার করে উঠল লিয়ানা। ধরফ্রিয়ে চেয়ার ছেড়ে পা চেপে ধরল ফারিসের। ফারিস জোরে লাথি বসালো লিয়ানার পেটে। ফারিসের লাথির কারণে লিয়ানার কপালের কাটা পাশটা গিয়ে লাগলো কাঠের চেয়ারের কোনায়। কপাল চেপে কেঁদে উঠল লিয়ানা। কাকুতি মিনতি করে ফারিসের উদ্দেশ্যে বলল সে, আমা কে মৃত্যু দাও ফারিস জওয়ান। তো মার স্পর্শ আমার প্রয়োজন নেই। আমা কে স্যুট করো ফারিস। প্লি জ যতক্ষণ পর্যন্ত না তোর মন থেকে আমাকে পাওয়ার লালসা যাচ্ছে, ততক্ষণ তরপে মর। মিয়া রত মাকে চা ই না ফা রিস। ফারিস কিছুই বলল না। রিজভি গিয়ে কালো চাবুকটা নিয়ে এলো। ফারিসের আর সেই দৃশ্য দেখার ইচ্ছে হলো না। জুতোর শব্দ তুলে বেরিয়ে গেল সে রুম থেকে। লিয়ানা করুণ চোখে ফারিসের প্রস্থান দেখল, এবং এটাও বুঝল যে রিজভি এখন তাকে অমানবিক নির্যাতন করবে, তার মৃত্যু আসার আগ পর্যন্ত। রাত 10টা বাজে, আর দিনের তুলনায় আজ বেশ শীত পড়েছে। ড্রয়িং রুমের হিটার অন থাকা সত্ত্বেও ইসরার বেশ শীত করছে। হুডির উপর কম্পিউটার জড়িয়ে বসে আছে সে। অথচ ফারিস উদম শরীরে কিচেনে দাঁড়িয়ে রান্না করছে। তার শীত করছে না? ইসরার কাছে সেই উত্তর নেই। ফারিস কি রান্না করছে ইসরা তাও জানে না। তাকে সোফায় বসিয়ে টিভি চালিয়ে দিয়ে ফারিস কিচেন গিয়েছিল। যাওয়ার আগে শক্ত কণ্ঠে বলে গেছে যাতে ইসরা এখান থেকে এক পাও না নড়ে। লাইভ কিচেন হওয়াতে সোফায় বসা অবস্থাতেই ইসরা ফারিসকে দেখতে পাচ্ছে। ইসরা টিভি থেকে চোখ সরিয়ে ড্রয়িং রুমে চোখ বুলালো। মাথার উপর বড় ক্রিস্টালের ঝাড়বাতি জ্বলছে। ঝাড়বাতির সোনালি আলোয় সাদা ফার্নিচারগুলো সোনালি বর্ণ ধারণ করেছে। পুরো ফ্ল্যাটটা সাদা রং করা। তবে ফারিসের বেডরুমের রং কালো। প্যালেসেও তেমনই ছিল। দামি দেওয়ালগুলোতে টানানো ইসরাহ পেন্টিং সহ আলাস্কার বিভিন্ন মরশুমের পেন্টিং। এটা ফারিসের জুনোর ফ্ল্যাটটা। হসপিটাল থেকে ইসরাহকে রিলিজ করে এখানে নিয়ে এসেছিল ফারিস। ইসরার ভাবনার মাঝে ফারিস তাকে নরম স্বরে ডাকল, লিটল কুইন কাম হেয়ার, ইউর ডিনার ইজ রেডি বেবি গার্ল। ইসরাহ কম্পিউটার ছেড়ে স্লিপার পরে ডাইনিং টেবিলের পাশে এসে দাঁড়ালো। টেবিল জুড়ে হরেক পদের খাবার সার্ভ করা। স্টেক, ম্যাশ পোটেটো, চিকেন স্যুপ, তার সাথে সোটেড ব্রকলি, গাজর, বিনস। ডেজার্ট হিসেবে ফ্রুট সালাদও করেছে ফারিস। ইসরাহ অবাক কণ্ঠে শুধালো, এত খাবার কে খাবে ফারিস? তুমি লিটল গার্ল, ডক্টর কি বলেছে মনে নেই? তোমাকে পুষ্টিকর খাবার খেতে হবে, তাই বলে এত খাবার? ইয়েস প্রিন্সেস। কিচেন এপ্রন গলা থেকে খুলে টেবিলের একপাশে রাখল ফারিস। নিজের পাশের চেয়ারটা টেনে চোখের ইশারায় ইসরাহকে বসতে বলল সে। ইসরাহ বসল। তোমার মায়ের সাথে কথা বলবে লিটল গার্ল? যদি আপনি চান। না হলে থাক। খাবার শেষ করো, তারপর কথা বলো। ইসরাহ মাথা নাড়িয়ে খাবারে মনোনিবেশ করল। ফারিস নিজেও খাওয়া শুরু করল। খাওয়ার মাঝে টুকটাক সোটেড ভেজিটেবলস তুলে দিল ইসরাহ প্লেটে। ইসরাহ চোখ মুখ কুঁচকে নিলেও ফারিসের দিকে তাকিয়ে সবটা খেল সে। ফারিসের পেন্টিং টেবিলের উপর বসে আছে ইসরাহ। তার পাশেই ফারিস দাঁড়িয়ে। ইসরার হাতে উষ্ণ এক কাপ দুধ। হুডির টুপিটা মাথায় দিয়ে উৎসুক চোখে ফারিসকে দেখছে সে। ফারিস কম্পিউটারে আরহাম শিকদারকে কল দিচ্ছে। কয়েকবার কল দেওয়ার পরও আরহাম শিকদারের ফোনটা বেজে কেটে গেল। শেষবার কলটা রিসিভ করলেন আশফা বেগম। ফারিস দ্রুত ইসরার দিকে স্ক্রিন ঘুরিয়ে দিল। মায়ের মুখ স্ক্রিনে দেখেই ফুপিয়ে কেঁদে দিল ইসরাহ। কেমন আছো আম্মু? মেয়ের অশ্রু সিক্ত অক্ষি আর কাপা গলার স্বর কানে পৌঁছাতেই নড়ে উঠল আশফা বেগমের শক্ত হৃদয়। আজ 5 দিন পর উনি মেয়েকে দেখেছেন। মেয়ের কণ্ঠ শুনতে পাচ্ছেন, যাকে প্রতিদিন নিজ হাতে নাশতা খাওয়া থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত খাইয়ে দিতেন। অথচ আজ 5 দিন তাকে দেখছেন না তিনি। ছুঁতে পারছেন না বুকের চাঁদটাকে। ফারিস ইসরাহকে নিয়ে চলে আসার পর মনের মধ্যে ইসরাহ জন্য রাগ জন্মালেও আরহাম শিকদারের কথায় তা কিছুটা গলে এসেছিল। বাকিটা ইসরাহ কণ্ঠ শুনতাই শেষ। শক্ত আশফার মাতৃত্ব কেঁদে উঠল। চোখের পানি মুছে আশফা বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? তোমার আর বাবার জন্য মন খারাপ করছে আম্মু। ইচ্ছে করছে তোমাকে জড়িয়ে ধরি। মেয়ের কথায় ইসরার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন আশফা বেগম। ইসরার দিকে তাকাতেই কপাল কুঁচকে নিলেন তিনি। তোমার কপালে কি হয়েছে ইস্যু? ব্যান্ডেজ করা কেন? কেটে গিয়েছিল আম্মু। কিভাবে কেটেছে? ওই ছেলে তোমাকে আঘাত করেছি নাকি? আশফা বেগমের তাচ্ছিল্যে পূর্ণ কণ্ঠ শুনে বাঁকা হাসল ফারিস। আপনাকে নানু বানিয়ে দিলাম, এখনো ওই ছেলে করছেন? একটু তো সম্মান দিন শাশুড়ি আম্মু। না হলে আপনার নাতি পুতিকে আর আদর করা লাগবে না। আমাকে যেহেতু দেখতে পারেন না, তাহলে আমার সন্তানকে ভালোবাসবেন কিভাবে? ইস্যু?
কি বলছে ও? মায়ের প্রশ্নে থতমত খেল ইসরাহ। ল্যাপটপের স্ক্রিন ফারিসের দিকে ঘুরিয়ে দিয়ে নিচু কণ্ঠে শুধালো সে। যে বলেছে, তাকেই জিজ্ঞেস করো কি বলেছে। কোনো মতে টেবিল থেকে নেমে ফারিসের রুমের দিকে ছুটল ইসরাহ। যাওয়ার পথে ফারিসকে গাল দিতেও ভুলল না সে। লোকটা এতটাই নির্লজ্জ হয়েছে যে কোথায় কি বলতে হয় তাও ভুলে যাচ্ছে। একটু লিমিট রেখে তো নির্লজ্জ হওয়া উচিত। কিন্তু ফারিস যেন সব লিমিট ছাড়িয়ে নির্লজ্জদের লিডারের জায়গায় নাম লিখিয়েছে। মেয়েকে যেতে দেখে ফারিসকে ধমকে উঠলেন আশফা। আমার মেয়ে কোথায় গেছে ফারিস? সে লজ্জা পেয়েছে। প্রথমবার মা হচ্ছে তো, তাই লজ্জা পাচ্ছে। তুমি দ্বিতীয়বার বাবা হচ্ছ নাকি? তোমার লজ্জা কোথায় গেল? নির্লজ্জ ছেলে। আশফা বেগম গমগমে স্বরের কথায় প্রসন্ন হাসল ফারিস। ফারিসের হাসিতে গায়ে জ্বালা ধরল আশফা বেগমের। যত ছেলেটাকে ভালোবাসতে চাইছেন, তত ছেলেটা ওনার পেছনে লাগছে। এখন নির্লজ্জের মতো দাঁত কেলিয়ে হাসছে। আমার লজ্জা বেছে দিয়েছি পেন্টিংয়ের সাথে, তাই আপাতত আমার লজ্জা লাগছে না। আর লজ্জা পেতে যাব কেন? অপরাধ তো করিনি। নিজের বিবাহিত ওয়াইফকে প্রেগন্যান্ট করেছি। এতে বরঞ্চ আপনার গর্ব করা উচিত যে আমি বিয়ে 1 মাস না পেরোতেই আপনাকে নানু ডাক শোনানোর ব্যবস্থা করে দিয়েছি। অসভ্য ছেলে, কল কাটো নির্লজ্জ। আশফা বেগম কলটা কেটে দিলেন। ফারিস হাসতে হাসতে টেবিলের উপর শুয়ে পড়ল। পরপর মনে পড়ল তার বউটার কথা। তাই টেবিল থেকে উঠে নিজের রুমের দিকে গেল ফারিস। কম্পিউটার মুড়িয়ে শুয়ে আছে ইসরাহ। পরের বার মায়ের সাথে ভিডিও কলে কথা বলবে কিভাবে সেই কথাই ভাবছে সে। ফারিস এসে শুয়ে পড়ল ইসরার পাশে। কম্পিউটারের ফাঁক গলিয়ে শীতল হাতে জড়িয়ে ধরল ইসরার কোমর। লিটল গার্ল, অসভ্য লোক, একটু তো লজ্জা করুন। বউয়ের ঝাঝালো কণ্ঠের কথায় ফের ফিচেল হাসল ফারিস। কম্পিউটার সরিয়ে সেও কম্পিউটারের ভেতরে ঢুকে পড়ল। আপনি এত নির্লজ্জ কেন ফারিস? আমার সব লজ্জা বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়েছে লিটল গার্ল। বাকি আছি শুধু আমিই। ফারিস রসিকতায় ইসরাহ কামড় বসালো তার বাহুতে। লজ্জাগুলো আমি চুম্বক দিয়ে হলেও কুড়িয়ে আনব। ইসরার কথায় নিজের সাথে তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে নিল ফারিস। হাসকি স্বরে আওড়ালো সে। চুম্বক দিয়ে আমার লজ্জা কুড়িয়ে না আনতে পারলেও চুমু দিয়ে আমার মুড ঠিকই চেঞ্জ করতে পারবেন মিসেস জওয়ান। ফারিসের আর্ট স্টুডিওতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা রকম আর্টের সরঞ্জাম। 3 তলা বিশিষ্ট প্যালেসের এই বিশাল রুমটার পুরোটাই আর্টের জিনিসের জন্য বরাদ্দ। দক্ষিণ দিকে কাচের দেয়াল, যার জন্য দিনের বেলাতে কৃত্রিম বাতির আলোর প্রয়োজন পড়ে না। এক পাশে দাঁড় করিয়ে রাখা একটি ইজল, তার ওপর ঠেসে রাখা ফাঁকা ক্যানভাস। তার সামনে ছোট একটি টুল। টেবিলের ওপর এলোমেলো ভাবে রাখা রং মেশানোর প্যালেট। বিভিন্ন মাপের পেইন্টব্রাশিজ, রংভর্তি অ্যাক্রিলিক পেইন্টস আর অয়েল পেইন্টস। পাশে অর্ধেক ভেজা একটি স্কেচবুক, তার কাছেই জলভরা ওয়াটার জার। জারের পাশে আছে কিছু পেন্সিল, চারকোল আর ইরেজার। কোণের দিকে তাকের ওপর গুছিয়ে রাখা আর্ট সাপ্লাইজ, কয়েকখানা পুরনো ক্যানভাস বোর্ড আর ভাঁজ করা ড্রয়িং পেপার। দেয়ালের পাশে ঠেস দিয়ে রাখা একটি গিটার, সেটা অবশ্য ধরা হয় কিনা অজানা। গিটারের তারগুলোতে বালু জমেছে মোটা স্তরে। ফারিসের আর্ট রুমের মাঝে ছোট টুলে বসে আছে ইসরাহ। এই মুহূর্তে তার পাতলা গড়নের শরীরে সাদা তোয়ালে ব্যতীত পুরোটা অনাবৃত। তার সামনে উদম শরীরে ফারিস দাঁড়িয়ে। তাদের দুজনের মাঝে ইজলে গেথে রাখা ক্যানভাস। টেবিলের উপর প্যালেট ভরা লাল তরল। ফারিস ইসরার পোর্ট্রেট পেইন্টিং করছে। ক্যানভাস থেকে চোখ সরিয়ে ইসরার দিকে তাকালো ফারিস। ইসরাহ থুতনি নামিয়ে গলায় ঠেকিয়েছে। বিয়ের এতদিন ফেরোনোর পরও এই বেশে ফারিসের সামনে বসে থাকতে অস্বস্তি বোধ হচ্ছে তার। পা থেকে মাথার চুল অবধি কেমন শিরশির করছে। লজ্জায় ইচ্ছে করছে টেবিলের নিচে ঢুকে পড়তে। রাইট সাইডের হেয়ার গুলো সরাও তো লিটল গার্ল। আলতো হাতে ঘাড়ের পাশের চুলগুলো সরিয়ে দিল ইসরাহ। আর কতক্ষণ সময় লাগবে ফারিস? ফারিস জবাব দিল না। ব্যস্ত হাতে প্যালেটের রং ঘষল ক্যানভাসে। ইসরাহ এবারে কিঞ্চিত বিরক্ত হল। আজকাল মাঝে মধ্যে পেট ব্যথা করে। অল্পতেই যে কোনো কিছুতে বিরক্তি ধরে যায় ইসরার। এই যে ফারিস এখন তাকে বসিয়ে রেখেছে, এই নিয়েও বেশ বিরক্ত সে। না পারতে দ্রুত পায়ে উঠে এসে ফারিসের পাশে দাঁড়ালো ইসরাহ। রাগী কণ্ঠে শুধালো সে। কথা বলছেন না কেন ফারিস? রংগুলো আপনার মাথায় ঢেলে দিব কিন্তু। পেন্টিংটা কেমন হয়েছে লিটল গার্ল? ইসরার তীরের মতো নাকটার পাটাতন ফুলিয়ে মনোযোগ সহকারে ফারিসের হাতে ধরা পোর্ট্রেট পেইন্টিংটা দেখল। তারপর প্যালেটের অবশিষ্ট রঙের দিকে তাকালো সে। ইসরাহ স্পষ্ট মনে পড়ছে, ফারিস যখন রংগুলো কৌটো থেকে ঢেলেছিল তখন রং সম্পূর্ণ লাল ছিল। এখন কালো খয়েরি হয়ে গেছে। এতেও বিরক্ত হলো ইসরাহ।
ধীরে ধীরে যেন ছবিটার রং পাল্টে যাচ্ছে। রেড থেকে কেমন ডার্ক মেরুন হয়ে যাচ্ছে। দেখুন ফারিস। ফারিস ফিচেল হাসল, নিজ মনে আওড়ালো সে। রথের রং তো বদলাবেই লিটল কুইন। তোমার জায়গা দখল করতে চেয়েছিল, আমি সরিয়ে দিয়েছি পৃথিবী থেকে। কি বললেন? ফারিস ভ্রুদয় কুঁচকে পেপারটা ইজেলে গেথে ইসরাহ দিকে ঘুরে দাঁড়ালো। কোমর চেপে টেবিলে উঠিয়ে বসালো ইসরাহকে। অতঃপর নিজে হাঁটু মুড়ে বসল তার সামনে। ইসরাহ ডান পা হাতের মুঠোয় নিয়ে আলতো হাতে ম্যাসাজ করতে শুরু করল সে। লিটল গার্ল, হু, পা শিরশির করছে, বসতে কষ্ট হচ্ছে জান? বলবো না আপনাকে। ফারিস মিটিমিটি হাসল। তার বউটা বড্ড বাচ্চা বাচ্চা আচরণ করছে। তার অবশ্য ভালোই লাগছে। ধীর কণ্ঠে ফারিস আওড়ালো। মুড সুইং হচ্ছে? প্যালেসে বসে থাকতে অসহ্য লাগছে জান? ইসরাহ নাক কুচকে বলল। জানি না। ফারিস কোমল হাসল। তপ্ত ঠোঁট জোড়া বাড়িয়ে চুমু খেল ইসরার পায়ে। পাহাড়ে ঘুরতে যাবে? ফারিসের হাত থেকে পা ছাড়িয়ে টেবিল থেকে নেমে এসে ইসরাহ তার পাশে বসে পড়ল। তবে মেঝেতে বসার আগেই ফারিস তাকে টেনে নিল নিজের কোলে। ফারিস ইসরার ঘাড়ের চুল সরিয়ে মুখ লুকোলো ইসরার গলার নরম ভাঁজে। হঠাৎ সে কেঁপে উঠে একটু সরে গেল। ফারিস চোখ তুলে তাকাতেই জনের দৃষ্টি মিলে গেল। ইসরাহ ঠোঁট ফুলিয়ে ফারিসের গলা জড়িয়ে ধরল। ক্ষণ বিলম্ব না করেই তার বুক ভেঙে ঝোড়ো ঝোড়ো করে কান্নারা নেমে এলো। আমার ভালো লাগছে না ফারিস। মনে হচ্ছে আপনি ধীরে ধীরে আমার থেকে দূরে সরে যাচ্ছেন। আপনাকে আমি হারাতে চাই না ফারিস জওয়ান, সত্যিই হারাতে চাই না। ফারিস বুঝতে পারল ইসরার মনের অস্থিরতা। আগের দিন সে গুগলে সার্চ করেছিল প্রেগন্যান্সির সময় মেয়েদের মানসিক পরিবর্তন নিয়ে। সেখানে দেখেছিল গর্ভাবস্থার কারণে মুড মুহূর্তে মুহূর্তে বদলায়। যারা নতুন মা হবেন তারা নিজেরাও বুঝতে পারে না কখন মন কি চায়। ইসরার গর্ভাবস্থার প্রথম ধাপ হওয়ায় এখন তার মনে ভয়ের স্রোত জেগেছে ফারিসকে হারানোর। সান্ত্বনার স্বরে ফারিস বলল, বেবি গার্ল কেঁদো না প্লিজ। ইসরাহ থামল না, বরং মনের মাধুরী মিশিয়ে কতক্ষণ কাঁদল সে। ফারিস তাকে বাহুতে জড়িয়ে স্থির বসে রইল। ইসরাহ ফারিসের জীবনে আসার পর থেকে তার অনেক পরিবর্তন হয়েছে। সময়ের তারতম্য না করা ফারিস এখন সকালে উঠে ব্রেকফাস্ট রেডি করে। দুপুর 2টোর আগে টেবিলে খাবার সাজিয়ে বসে থাকে। রাত 10টার আগে ইসরার খাবার আর ওষুধ খাইয়ে শুইয়ে দেয় তাকে। সব মিলিয়ে ছন্নছাড়া ফারিস এখন দায়িত্ববান হাজবেন্ড। ইসরাহ মুখ তুলে চোখ মুছে নিল। ফারিসের কোল ছেড়ে মেঝেতে বসে আদুরে বিড়াল ছানার ন্যায় শুধালো, ওই বড় পাহাড়টায় ঘুরতে যাব ফারিস। ফারিস নিষেধ করল না, এতে আবার ইসরাহ কেঁদে উঠতে পারে। ওকে ওভারকোট আর মাফলার গলায় পেঁচিয়ে আসো, আমি বাইরে ওয়েট করছি। খুশিতে চিকচিক করে উঠল ইসরাহ চোখ। তড়িৎ বেগে ফারিস আর নিজের জন্য বরাদ্দ বেডরুমের দিকে দৌড় দিল সে। ফারিস চেঁচিয়ে উঠল, এই লিটল গার্ল ধীরে হেঁটে যাও বলছি, নয়তো পাহাড়ে যাব না বলে দিলাম। সরি, হেঁটে যাচ্ছি। কুয়াশায় আচ্ছন্ন পাহাড়ের উঁচু নিচু রাস্তা দিয়ে হেঁটে চলেছে ফারিস ইসরাহ। ফারিসের হাতে ঝুড়ি ভর্তি ফল ব্রেড জুস, পায়ে শক্ত বুট জুতা, মাথায় ক্যাপ। কুয়াশার আলো আধারিতে তার চোখের রং কেমন রহস্যময় বর্ণ ধারণ করেছে। ইসরাহ পরনে লেডি ওভারকোট থাকলেও ফারিস সাদা শার্টের উপর ডেনিম জ্যাকেট পরে এসেছে। -ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ায় পাহাড়ি রাস্তায় কুয়াশা পড়ে পিচ্ছিল হয়ে আছে। রাস্তার পাশটাতে ব্যারিকেড দেওয়া, সেগুলো ধরেই হাঁটছে ইসরাহ। খালি জায়গা দেখে থামল সে। পুরনো একটা শুকনো গাছের গুড়ি দেখে সেথায় বসে পড়ল ইসরাহ। এখন আর আগের মতো হাঁটা চলা করতে পারে না। একটু হাঁটলেই হাঁপিয়ে উঠে। দৌড়ানো সম্পূর্ণ নিষেধ ফারিসের। ইসরার পাশে খাবারের ঝুড়িটা রেখে ব্যারিকেড ঘেঁষে দাঁড়ালো ফারিস। ইসরার সেদিকে খেয়াল নেই। সে ব্যস্ত ঘন জঙ্গল দেখতে। কি ভয়ঙ্কর লাগছে বড় গাছপালাগুলোকে। যেন গাছগুলো হাতড়ে অজানা কোনো পশু বেরিয়ে এসে তাদের উপর হামলা করবে। অথচ তেমন কিছুই ঘটল না। অবাক কণ্ঠে ইসরাহ বলল, আপনি এই জঙ্গলে একা থাকতেন কিভাবে ফারিস? শহরে ওই ফ্ল্যাট থাকতে এখানে থাকেন কেন? ফারিস শ্বাস চাপল। পাহাড়ের চূড়ার পানে চেয়ে শুধালো সে। তোমাকে ছেড়ে আসার পর নিজেকে এক ঘরে বন্ধ করে ফেলেছিলাম। আঙ্কেলদের বাসায় থাকলেও ওনাদের সাথে কথা বলতাম না। নিজের ভিন্ন পৃথিবী গড়ে নিয়েছিলাম। ভার্সিটি থেকে ফিরে সারাদিন একা ঘরে থাকতাম। ধীরে ধীরে তোমাকে ছেড়ে আসার কষ্ট কমল। ফারিস থামল, মলিন হেসে আবার বলতে শুরু করল সে। কমল বলতে সহ্য হয়ে এলো, কিন্তু মানুষ দেখলেই তখন অসহ্য লাগত। ততদিনে আর্ট করে বেশ সুনাম অর্জন করেছিলাম। টাকাও হয়েছে। তারপর ওনাদের ফ্ল্যাট ছেড়ে এই প্যালেসটা কিনে নিলাম। অতঃপর এখানে পার্মানেন্ট থাকতে শুরু করলাম।
তখন কি আপনি আমাকে খুব মিস করেছিলেন? ফারিস ঘুরে তাকালো ইসরাহ দিকে। দুজনের চোখাচোখি হলো, কিন্তু কেউই দৃষ্টি নত করল না। তখন বিয়ে, সংসার, সম্পর্ক এসবের মানে আমি বুঝলেও তুমি অবুঝ ছিলে। হাজবেন্ডের মানেই বুঝতে না তুমি। কিন্তু তোমাকে হারানোর ভয়ে আমি ভুল করে বসলাম। 8 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিলাম, যে কিনা আমারই স্টেপ সিস্টার। বাবা আর তোমার মা মানতে পারলেন না বিয়েটাকে। কেউই পারবে না। এটাই স্বাভাবিক। সৎ বোনকে বিয়ে করা তোমাদের অন্ধ সমাজের চোখে পাপ। অথচ বুদ্ধুগুলো এটাই জানে না যে রতের সম্পর্ক না থাকলে বিয়ের সম্পর্ক বৈধ। ওনারা ভাবলেন আমি দেশে থাকলে তোমার উপর অধিকার খাটাতে পারি, আবেগের বয়স ভুল করতেই পারি, দুজনের ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ইসরাহ ডাগর ডাগর চোখে ফারিসের দিকে তাকিয়ে তার কথা শুনছে। ফারিস এগিয়ে এসে ইসরাহ পাশে বসল। উঁচু করে জুটি বাঁধা চুলগুলোতে নাক ডুবিয়ে শ্যাম্পুর ঘ্রাণ শুকে বলল সে। জোর করে আমাকে আমেরিকা পাঠিয়ে দিল বাবা আর তোমার মা। একটা বার আমার মতামত নেওয়ার প্রয়োজন বোধ করল না। ভাবলো আমাকে বাইরে পাঠিয়ে দিলেই তোমাকে ভুলে যাব। কিন্তু তারা জানতো না, লাভ অ্যান্ড লাইকিং মে ফেড উইথ টাইম বাট আনহেলদি অবসেশন নেভার ট্রুলি ফেডস। দূরত্বে সেই নেশা দ্বিগুণ বাড়িয়ে তোলে। ধ্বংসাত্মক শক্তি জেগে ওঠে মস্তিষ্কে। তখন সেই অবসেশনকে আপন করে নিতে পাপকেও সঠিক পথ মনে হয়। বিকেলের শেষ সময়। বাইরে নিঃশব্দ আকাশ বৃষ্টির অনুকূলে বরফ ঢেলে দিচ্ছে। বরফের কণাগুলো ধীরে ধীরে নেমে আসছে পৃথিবীর বুকে। শীতের মৃদু স্পর্শে চারপাশ ভরে দিচ্ছে এক অপার্থিব শান্তি আর ভয়ঙ্করতায়। ঘণ্টা খানেক ধরে তুষার ঝড় হচ্ছে। ফারিসের বেডরুমে জানলার কার্নিশে চেপে চেয়ার নিয়ে বসে আছে ইসরাহ। ফারিস প্যালেসে নেই। নয়ন যুগল সামনে অবস্থিত পাহাড়ের কোলে স্থিত। পাহাড়ের চূড়ায় বরফ পড়ে সবুজ পাহাড়টা সাদা বর্ণ ধারণ করেছে। বরফের ছোঁয়ায় পাতাগুলো কেমন নির্জীব হয়ে গেছে। আলগোছে কফির মগ হাতে নিয়েও কাপটা জানলার কার্নিশে রেখে দিল ইসরাহ। মন ভালো নেই তার। ফারিস প্যালেসে না থাকায় বড্ড একা লাগছে। শরীর মন জুড়ে অদ্ভুত এক বিষণ্ণতা। বেডে রাখা ফোনটা বেজে উঠতে ইসরাহ ধ্যান ভাঙল। চেয়ার ছেড়ে বেড থেকে ফোনটা নিল। আশফা বেগম ভিডিও কল দিয়েছেন। কল রিসিভ করে আগের জায়গায় এসে বসল ইসরাহ। আশফা বেগম আদুরে কণ্ঠে শুধালেন, কেমন আছো আম্মু? ইসরাহ মলিন হাসল। ভালো আম্মু, তুমি? আমিও ভালো আছি মা। বাবা কেমন আছে? তোমার বাবাও ভালো আছে। তোমার শরীর কেমন আছে? চেক আপ করিয়েছ? ডাক্তার কি বলেছেন? হ্যাঁ, সব ঠিক আছে। আশফা বেগম চুপটি করে মেয়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। আগের থেকে মাংস বেড়েছে ইসরাহ গালে। কি মিষ্টি লাগছে মেয়েটাকে। চোখ সরিয়ে নিলেন তিনি। মায়েদেরও নাকি নজর লাগে। উনি চান না মেয়ে বা অগত নাতি নাতনির উপর ওনার নজর লাগুক। আবার ফোনের স্ক্রিনের দিকে তাকালেন আশফা। ইসরাহ দিকে না তাকিয়ে পেছনে তাকালেন উনি। অতঃপর দাঁতে দাঁত চেপে বললেন, ওই বজ্জাত ছেলেটা কই? আজ দেখছি বাগড়া দিতে আসছে না। আশফা বেগম ইশারায় ফারিসের কথা জিজ্ঞেস করেছেন। বুঝেও না বোঝার ভান করে। ফের জিজ্ঞেস করল ইসরাহ, কাকে খুঁজছো আম্মু? রিজভি ভাইয়াকে। উনি তো আমাদের সাথে থাকেন না। রিজভি না ওই ছেলেটা। কোন ছেলেটা? আর কোনো ছেলে তো আমাদের সাথে থাকে না। মেয়ের উল্টো প্রশ্ন বিরক্ত হলেন আশফা। না চাইতেও বিরক্তি নিয়ে ফারিসের নাম আওড়ালেন তিনি। ফারিসের কথা বলছি, যে কিনা দ্বিতীয়বার বাচ্চার বাপ হওয়ার দরুন তার লজ্জা লাগছে না। এবং খুব বিজ্ঞও তিনি। মায়ের কথা শুনে মুখচোরা হাসল ইসরাহ। তার মানে ফারিসের একার দোষ না। তার মা ও ফারিসের সাথে বাচ্চামতে সায় দেন। এতদিন ইসরাহ ভাবত, ফারিস এত গম্ভীর হওয়া সত্ত্বেও আশফা বেগমের সাথে হেয়ালিপনা করে কেন? আসলে তো গোড়াতেই গলদ। আশফা বেগমও মনে মনে ফারিসকে আস্কারা দেন। কিন্তু দেখান তিনি ফারিসকে দেখতে পারে না। ভাবনা রেখে ইসরাহ বলল, ফারিস বাসায় নেই। জুনোতে সন্ধ্যায় একটা আর্ট এক্সিবিশন আছে, সেখানে গিয়েছে। আশফা বেগম চোখ বড় করে নিলেন। বজ্জাত ছেলেটা তার মেয়েকে একা রেখে চলে গিয়েছে। এই সময় কিভাবে পারল ইসরাহকে একা রেখে যেতে? সারাদিন তো ঠিকই মুখে বড় বড় বুলি ছুড়ে। কোন আক্কেলে তোমাকে এই অবস্থায় একা রেখে গেছে ছেলেটা? তোমাকে সাথে নিলেই হতো। আমার কাছ থেকে আমার মেয়েকে কেড়ে নিয়ে গেছে। এখন ঠিক মতো যত্ন নিতে পারছে না। চিন্তা করো না আম্মু, ফারিস রাতের মধ্যে ফিরে আসবে। আর সে আমার খুব যত্ন নেয়। রান্নাটা পর্যন্ত ফারিস নিজে করে। মুখে তুলে খাইয়ে দেয়। আমাকে একটুও কষ্ট করতে হয় না। তোমাকে নিয়ে চিন্তা হয় আম্মু। কথা শেষ করতে পারলেন না আশফা। তার আগে কাপড়ের আঁচলে চোখ মুছলেন। এতদিন যাও নিজেকে সামলাতে পারতেন।
যখন থেকে শুনেছেন ওনার ছোট্ট মেয়েটা মা হবে, সেই থেকে ইসরার জন্য খুব মন পড়ে। তার ফাঁকা রুমটাতে গেলে বুক খা খা করে উঠে। সারাদিন বাড়িতে পাখির মতো কিচির মিচির করা মেয়েটা এখন এত দূরে। মাকে কাঁদতে দেখে চোখে পানি জমল ইসরার। গাল বেয়ে পড়ার আগেই মুছে নিল পানিটুকু। নিজেকে সামলে বলে, তোমাকে প্যালেস ঘুরিয়ে দেখাই আম্মু। জানো ফারিসের প্যালেসটা খুব বড়, অথচ এত বড় প্যালেসে মাত্র আমরা দুজন থাকি। কান্না চেপে ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করলেন আশফা। দেখাও আম্মু। ইসরাহ চেয়ার ছেড়ে দাঁড়ালো। মিলিয়ে রাখা দরজাটা খুলে বেরিয়ে এলো দোতলার ব্যালকনির লম্বা জায়গাটাতে। দোতলায় 4টে কক্ষ। সবচেয়ে বড় ফারিসের রুম। দ্বিতীয় রুমটা ফারিসের পেন্টিং রুম। তৃতীয় রুমটা সাধারণ আসবাব দিয়ে সাজিয়ে রাখা। মাঝে মধ্যে রিজভি এসে ফ্রেশ হয় এই রুমে। বাকি সময় ফাঁকা পড়ে থাকে। বাকি রুমটা রুম কম, ছাদ খোলা ব্যালকনি মনে হয় বেশি। ইচ্ছে হলে কাচের স্লাইডিং ছাদ টেনে দেওয়া যায়। ইসরাহ একে একে সবগুলো ঘর আশফা বেগমকে দেখালেন। তিনিও হাসি মুখে দেখলেন। দোতলার রেলিংয়ের পাশে দাঁড়িয়ে ব্যাক ক্যামেরা দিয়ে নিচতলায় ফোকাস দিল ইসরাহ। সাদা দেয়ালগুলো খোলামেলা নির্মল। কোনো ভিড় বা ভারী পেইন্টিং নেই। দেয়ালে ঝুলানো দামি পেইন্টিংগুলো সরল রূপে সাজানো, প্রতিটি শিল্পকর্ম আধুনিকতার নিখুঁত ছোঁয়া বহন করছে। শোপিসগুলো সূক্ষ্ম মার্জিত ডিজাইনের হয়েও ঘরের নান্দনিকতা দ্বিগুণ বাড়িয়ে দিচ্ছে। মৃদু আলো ছায়া দেয়ালে পড়ে সাদা রং নিখুঁতভাবে ফুটে ওঠে, পুরো পরিবেশকে শান্ত, পরিষ্কার এবং আধুনিক করে তুলেছে। ফারিসের প্যালেসে বিলাসিতা যেন সরল রূপে নিহিত। গজিরাস রং বা সামগ্রী নেই, তবুও নিখুঁত পরিমিত সৌন্দর্যের বহন করছে। ডাইনিং স্পেসে লম্বা একটা টেবিল, দুপাশে 3টে করে মোট 8খানা চেয়ার পাতা। তার পাশে সাদা সোফা সেট সুবিন্যস্তে সজ্জিত। গদগদ কণ্ঠে ইসরাহ শুধালো, নিচে লাইভ কিচেন, ড্রয়িং, ডাইনিং আর বিশাল এক লাইব্রেরি আছে। লাইব্রেরি পড়ে একদিন দেখাবো তোমাকে, এখন নিচে যেতে ইচ্ছে করছে না। ইসরার কথায় ভ্রু কুঁচকে এলো আশফা বেগমের। সন্দিহান কণ্ঠে বললেন তিনি, লাইব্রেরি মানে? ওই ছেলে কি করে এত বই দিয়ে? ইসরাহ কোমল হাসল। ফারিসের হয়ে বলল, ফারিস অবসরে বই পড়ে আম্মু। ওসব বাদ দাও, চলো তোমাকে উপরের তলা দেখাবো। যদিও আমি এখনো উপরে যাইনি। তবে থাক, এখন আর তোর উপরে যাওয়ার প্রয়োজন নেই। সমস্যা নেই আম্মু। ব্যালকনি পেরিয়ে সিঁড়ি বেয়ে 3য় তলায় পা রাখল ইসরাহ। উপরে উঠতেই অবাক হল ইসরাহ। পুরো 3তলা জুড়ে কেবল একটাই রুম। কি আশ্চর্য! নিজেকে সামলে দরজার কাছে এগিয়ে এলো ইসরাহ। বাইরে থেকে ছিটকিনি দেওয়া রুমটাতে। ফোন বাম হাতে নিয়ে ডান হাতে শক্ত ছিটকিনিটা খুলল ইসরাহ। রুমটা অন্ধকার। দমকা বাতাসে কেমন সেতোসাতে আষ্টে গন্ধ নাকে লাগলো তার। মুহূর্তে নাক চেপে ধরল ইসরাহ। মেয়েকে নাকে হাত চাপতে দেখে আশফা বেগম জিজ্ঞেস করলেন, কি হয়েছে ইস্যু? মায়ের ডাকে হুঁশ ফিরল ইসরার। রুমের ভেতর থেকে দৃষ্টি ফিরিয়ে ফোনের স্ক্রিনের তাকালো। হু হু বলো আম্মু, কি হয়েছে তোর? মুখ এমন ফ্যাকাশে হয়ে গেছে কেন? হাসার চেষ্টা করল ইসরাহ। কিছু হয়নি, তোমাকে একটু পরে কল দিচ্ছি। এখন রাখলাম, বেঁচে থাকলে ইনশাল্লাহ কথা হবে। কল কেটে দিল ইসরাহ। অদ্ভুত উত্তেজনার বশে তার শরীর কাঁপছে। মন বলছে রুমটাতে তার যাওয়া উচিত হবে না। এই ঘরে যা থাকবে সে তা সহ্য করতে পারবে না। মস্তিষ্ক শুনল না সেই কথা। চলবে প্রথম খণ্ডের সমাপ্তি।